ওকে, সো যেগুলো আমরা জানলাম যে ওয়াটারে সলিউবল নয়, কিন্তু ইথার, ক্লোরোফর্ম, বেনজিন এবং অ্যাসিটোন এগুলোতে আমাদের লিপিড সলিউবল রয়েছে, এবং বাকি সমস্ত যে বায়োমলিকুল সেগুলো আমাদের ওয়াটার সলিউবল হয়। লিপিডস আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, প্লে আ ওয়াইড ভ্যারাইটি অফ রোলস ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল টিস্যুস। কিছু লিপিডসের তোমরা রোল বলতে পারবে? লিপিডসের রোলস গুলো কিছু বলতে পারবে? কিছু বলতে পারবে? হ্যালো, On the structural composition of cell, কি রকম? for example, plasma membrane. আচ্ছা, প্লাজমা মেমব্রেনে কি করে? প্লাজমা মেমব্রেনে কি করে? ঠিকই বলছো, বলো। বলো। তো একটা বলছে যে প্লাজমা মেমব্রেনে থাকে। ওকে, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে কি করে এরা? আমাদের যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, সেই বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার তৈরি করে, সেখানে পাওয়া যাচ্ছে। আর কিছু? লিপিড দিয়ে আমাদের হরমোনস তৈরি হয়, লিপিড দিয়ে স্টেরয়েড আর লিপিড ডেরিভেটিভ স্টেরয়েড, সেখান থেকে আমাদের হরমোনস তৈরি হয়। যেমন ধরো আমাদের যে অ্যান্ড্রোজেন্স গুলো রয়েছে, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, এই সমস্ত যে হরমোনস রয়েছে সেগুলো আমাদের এগুলো আমাদের লিপিড লিপিড ডেরিভেটিভ হয়। আর কিছু বলো, আর কিছু বলো। ওয়্যাক্স তৈরি করে আমাদের, আমাদের বডিতে একটা ওয়্যাক্স পাওয়া যায়, নাম বলো। আমাদের বডিতে ওয়্যাক্স পাওয়া যায়, নাম বলো। স্টোর এনার্জি, হ্যাঁ ঠিক আছে। আমাদের বডিতে একটা ওয়্যাক্স পাওয়া যায়, তার নাম বলো। সেরুমেন। কোথায় পাওয়া যায় সেরুমেন? সেরুমেন কোথায় পাওয়া যায় বলো। সেরুমেন আমরা কোথায় পাই? সেরুমেন আমাদের ইয়ার ওয়্যাক্স, যেটা সেটা হলো আমাদের সেরুমেন। তো এরকম বিভিন্ন কম্পাউন্ড রয়েছে যেগুলো আমাদের লিপিডস থেকে তৈরি হয়। লিপিডস আর হাইলি এসেনশিয়াল ইন আওয়ার বডি। সমস্ত লিপিড আমাদের বডিতে দরকার। হ্যাঁ, কিছু লিপিড থাকে যেগুলোকে আমরা পরে পড়বো, সেগুলো আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক হয়, কিন্তু আমাদের লিপিডস কিন্তু ফাংশনাল, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। দেখো, লিপিডস কুড বি, লিপিড, লিপিডস কুড বি সিম্পলি ফ্যাটি অ্যাসিড। আমরা ফ্যাটি অ্যাসিড কিছু পড়বো, সেই ফ্যাটি অ্যাসিড হতে পারে, সেটা ফ্যাটি অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিডস, or it may be, or glycerol, গ্লিসেরল, গ্লিসেরল হতে পারে। ঠিক আছে, গ্লিসারল হতে পারে, অথবা or many lipids, many lipids, many lipids have both glycerol and fatty acids. Lipids may have both fatty acid and glycerol। দুজনকে নিয়েও আবার কিছু লিপিডস আমাদের তৈরি রয়েছে। আমরা দেখবো ওদের, সেখানে আমরা ওই ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড এরকম পড়বো। তাদেরকে আমরা গ্লিসারাইড ফর্মে পড়বো, টিজি ফর্মে পড়বো, টিজির জানবো। এবং আরো কিছু রয়েছে আমাদের, ধরো কিছু লিপিডস রয়েছে, some lipids may be
some lipids may be phosphorus and phosphorylated organic compound. Phosphorylated organic compound এগুলো হতে পারে। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাই যে তোমার ওই ফসফোলিপিডের যে কথা বললে, ফসফোলিপিড যেটা আমাদের প্লাজমা মেমব্রেন তৈরি করে, সেখানে যে ফসফোলিপিড থাকে সেগুলো লিপিডস, তার সাথে কিছু ফসফোরাইলেটেড গ্রুপ বা ফসফেট গ্রুপ তারা অ্যাড হয়ে ফসফোরাইলেট বা ফসফোলিপিড তৈরি করছে। সাম লিপিড আরো তার কিছু মধ্যে কমপ্লেক্স স্ট্রাকচার আমরা দেখতে পারি। তো এই রকম জিনিস রয়েছে। আমরা যদি লিপিডসকে একটু ক্লাসিফাই করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। লিপিডসকে ক্লাসিফাই করবো আমরা, এই জিনিসগুলোকে আমরা পড়বো। ক্লাসিফিকেশন অফ লিপিডস। প্রথমে আমরা ওদেরকে ভাগ করে দেবো, তিনটে গ্রুপে ভাগ করবো লিপিড মলিকিউলস গুলোকে। ফার্স্ট যেটা ভাগ করবো যে সিম্পল লিপিডস, সেকেন্ড কনজুগেট or compound lipid, conjugate lipid, থার্ড যে ক্যাটাগরিতে ভাগ করব তা হলো আমাদের derived lipid। ওকে, সিম্পল লিপিডে আমরা কি পাবো? ন্যাচারাল or true fat। এখানে আমরা তিন ধরনের পেতে পারি। এক হলো ন্যাচারাল or true fat, ওয়াক্স পেতে পারি আমরা। ওয়াক্সে আমরা বহু রকম জিনিস বলবো, ওয়াক্সেস, কিউটিন অ্যান্ড সুবেরিন। নেক্সট হচ্ছে কিউটিন অ্যান্ড সুবেরিন পাবো। কনজুগেট লিপিডস এর মধ্যে আমরা কি কি পাবো? কনজুগেট লিপিডস এর মধ্যে আমরা পেতে পারি ফার্স্ট ধরো ফসফোলিপিড, যেগুলো আমরা প্লাজমা মেমব্রেনে পাচ্ছি, ফসফোলিপিড। নেক্সট আমরা পাবো ধরো গ্লাইকোলিপিড, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে অ্যাড হয়ে গ্লাইকোলিপিডস। লাইপোপ্রোটিন আমরা পেতে পারি প্রোটিনের সাথে অ্যাড হয়ে, লাইপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন কমপ্লেক্স, লাইপোপ্রোটিন পেতে পারি আমরা। ক্রোমোপ্রোটিন পেতে পারি, ক্রোমোলিপিড প্রোটিন বলছি, ক্রোমোলিপিড আমাদের পিগমেন্টসের সাথে অ্যাড হয়ে ক্রোমোলিপিডস তৈরি করতে পারে। ডিরাইভড লিপিড থেকে আমরা বিভিন্ন জিনিস পাই, যেমন স্টেরয়েড পাবো আমরা, এখান থেকে স্টেরয়েড পাবো, কোলেস্টেরল পাবো, কোলেস্টেরল, এরকম জিনিসগুলো আমরা পাবো লিপিডস এর মধ্যে। ওকে, চল লিপিডস এর ফাংশন কি? লিপিডস আর concentrated source of energy. 1 gram of fatty acid, 1 gram of fat yields 9 kilocalorie। 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 কিলো ক্যালোরি আমরা এনার্জি পেতে পারি। এটা মনে রাখবে, 9 বা দেখবে 9.2 এরকম কিছু দেওয়া থাকে, তো অলমোস্ট এটা ধরে থাকবে 9 কিলো ক্যালোরি আমরা এনার্জি গেইন করতে পারি। It serves as a cushion for the vital organs and protects them from external shocks or injury. আমাদের প্রত্যেকটা যে ভাইটাল অর্গানস রয়েছে তাদের চারিদিকে কিন্তু এই লিপিডস বা ফ্যাটস এর একটা লেয়ার থাকে। সেই লেয়ারগুলো আমরা ওই অ্যাডিপোস টিস্যু, একটা তোমরা জানো নিশ্চয়ই যে অ্যাডিপোস টিস্যু, সেই অ্যাডিপোস টিস্যুর মধ্যে ফ্যাট ডিপোজিটেড থাকে। তারা কি করে না, বিভিন্ন আমাদের যে অর্গানস রয়েছে, যেমন ধরো এরা তুমি হার্ট ধরতে পারো বা লাংস ধরতে পারো বা টেস্টিস ধরতে পারো বা আমাদের যেগুলো জিআই ট্র্যাক্ট রয়েছে, যে কোনো অর্গান তুমি দেখবে তাদের চারিদিকে কিন্তু এই ফ্যাটসের বা লিপিডসের একটা লেয়ার থাকে বা অ্যাডিপোস টিস্যুর লেয়ার থেকে, যারা কি করে না এক্সটার্নাল শক অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করছে। ইট সার্ভস অ্যাজ, এটা বলে দিলাম যে এটা রয়েছে। আচ্ছা, নেক্সট লিপিডস আর দ্য স্ট্রাকচারাল
মেটেরিয়ালস অফ সেলস অ্যান্ড মেমব্রেনস, স্ট্রাকচারাল মেটেরিয়ালস অফ সেলস অ্যান্ড মেমব্রেন যেটা বললে আমাদের ফসফোলিপিডের কথা বললে সেখানে কিন্তু এটা থাকছে। লিপিড সার্ভস অ্যাজ ইনসুলেটর ফর আওয়ার বডি, ইনসুলেটর হিসেবে কাজ করে। ইনসুলেটর ফর, ইনসুলেটর জানো যারা হচ্ছে ধরো ইলেকট্রিক বা হিটকে কন্ডাক্ট করতে দেয় না, মেনলি আমরা এখানে ইলেকট্রিক নয়, আমরা মেনলি যে কথাটা বলবো তা হচ্ছে গিয়ে হিটের কথা। এটা তোমরা নিশ্চয়ই এটা জানো যে যে সমস্ত অ্যানিমেলস গুলো তারা উইন্টার রিজিয়নে থাকে বা কোল্ড রিজিয়নে থাকে তাদের ক্ষেত্রে আমরা ফ্যাটের একটা বিশাল লেয়ার পাই। কারণ তার কারণ কি, তার কারণ ফ্যাটস একটা হিট ইনসুলেটর হিসেবে কাজ করে। কারণ আমরা যে যারা যে হোমিওথার্মাল অর্গানিজম বা ওয়ার্ম ব্লাডেড অর্গানিজম হয় তাদের বডি থেকে ফ্যাট বেরোনোটা কিন্তু তারা ফ্যাটটাকে রিলিজ করতে চায় না, তারা রিলিজ করাটা তাদের ক্ষেত্রে পসিবল নয়। কারণ যে উইন্টার রিজিয়নে সেখানে যদি তাপমাত্রা খুব বেশি কমে যায় তো তাদের বডির যে নর্মাল ফাংশনস গুলো রয়েছে সেই নর্মাল ফাংশনস গুলো মেনটেন হবে না, সেই জন্য ইনসুলেটর তাদের ক্ষেত্রে দরকার। সেই ইনসুলেটর হিসেবে যেমন ম্যামালসদের তাদের বডি হেয়ার রয়েছে, বডি হেয়ারের সাথে সাথেই তাদের মধ্যে আমরা দেখতে পাবো কিছু এই লিপিডস এর লেয়ার দেখা যায় তাদের বডির মধ্যে, বা ঠিক তাদের চামড়ার ঠিক নিচে যে ডার্মিস লেয়ার বা এপিডার্মিস লেয়ার যে রয়েছে তার ঠিক নিচে একটা থিক অ্যাডিপোজ টিস্যু লেয়ার বা লিপিড লেয়ারটা তাদের থাকে। লিপিডস আর দ্য ক্যারিয়ার, লিপিডস আর দ্য ক্যারিয়ার and reservoir for fat soluble vitamin, fat soluble vitamin এর কিছু एग्जांपल দাও তো, কেউ বলো তো ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো কি কি বলো, কে বলবে? ফ্যাট সলিউবল ভিটামিন ক্লাস একদম ছোট থেকে পড়ে আসছো, ফ্যাট সলিউবল ভিটামিনের एग्जांपल দাও, ফ্যাট সলিউবল ভিটামিনস এর एग्जांपल দাও। হ্যালো, ফ্যাট সলিউবল ভিটামিন কি কি হয় আমাদের? এ, বি, ই এন্ড কে, এগুলো হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিনস গুলোকে তাদের ক্যারিয়ার বা রিজার্ভার হিসেবে আমাদের লিপিডস এখানে কাজ করছে। ইন ফুড প্রিপারেশন, in food preparation lipid serves as the binding agent, it also enhance the palatability of foods, এগুলো আমাদের রয়েছে ফুডস এর লিপিডস এর কাজ। স্টোরেজ লিপিড কি কি রয়েছে? স্টোরেজ লিপিড ফ্যাটস অর এন্ড অয়েলস, এরা হচ্ছে আমাদের স্টোরেজ লিপিড। These are universally used as stored form of energy by living organism. 1 gram of fat gives 9 kilocalorie of energy. আমাদের যে সমস্ত প্রত্যেকটা অর্গানিজমই তারা কি করে, তাদের যদি এনার্জি স্টোর করে রাখতে হয় সেই এনার্জি স্টোর করে রাখার জন্য তারা এই ফ্যাটটাকে ইউজ করে। আচ্ছা তোমরা একটা জিনিস জানো, এই বাড়িতে তোমাদের অনেকে উপোস করে না, উপোসের আমাদের একটা রয়েছে উপোস, বা যেটাকে বলা হয় স্টারভেশন। কি হয় জিনিসটা, ধরো আমাদের বডি, তোমাদেরকে রেসপিরেশন এখন পড়ানো হয়নি, বাট এটা জেনে রাখো যে আমাদের বডি সবসময় প্রেফার করে খাওয়ার জন্য বা তার এনার্জি ইল্ডিং এর জন্য সবসময় প্রেফার করে যে প্রোটিনসকে প্রেফার করে, সরি প্রোটিনস বলছি, আমাদের গ্লুকোজ অর সিম্পলি কার্বোহাইড্রেটস জাতীয় যে সমস্ত খাবার রয়েছে বা নিউট্রিয়েন্ট রয়েছে তাদেরকে প্রেফার করে টু ইল্ড এনার্জি, এখান থেকে এনার্জি গেইন করার জন্য এদেরকে প্রেফার করে। বাট যদি কখনো কেউ স্টারভেশনে যায়, স্টারভেশন দ্যাট মিনস সে কোনো খাবার দাবার ব্যবহার করছে না, সরি, সে কোনো খাবার দাবার ইনটেক করছে না, তো খাবার দাবার আসছে না যখন, আমাদের ফুডসের মধ্যে ম্যাক্সিমাম যে জিনিসটা থাকে তা হলো আমাদের কার্বোহাইড্রেট ম্যাক্সিমাম থাকে। এখন যদি স্টারভেশন যদি থাকে তাহলে খাবার দাবার সে নিচ্ছে না, তো তার কি হবে, এই যে স্টোর যে কার্বোহাইড্রেট রয়েছে বা সেই স্টোর কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটের সাপ্লাইটা আর হচ্ছে না, কার্বোহাইড্রেটসের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। কার্বোহাইড্রেটের সাপ্লাই যখন বন্ধ হয়ে যায় বডি তখন কিন্তু তুমি নয় স্টারভেশন বা আমরা স্টারভেশন করে দিলাম, কিন্তু বডি তো থামবে না, বডি তো তার প্রত্যেকটা মুহূর্তে তার এনার্জি দরকার, এবং এনার্জির জন্য কি দরকার, তার রেসপিরেশন করতে হবে, অর্থাৎ তার ফুড গ্রেনেজ বা নিউট্রিয়েন্ট দরকার, সেই নিউট্রিয়েন্টটাকে সে বার্ন করে বা অক্সিডাইজ করে সে কি তৈরি করবে না, এনার্জিটা গেইন করবে। কিন্তু আমি যেহেতু ফুড সাপ্লাই দিচ্ছি না তাহলে সে এনার্জিটা গেইন করবে কিভাবে, তার এনার্জি গেইনের জন্য সে তখন বডির মধ্যে যে সমস্ত ফ্যাটস রয়েছে প্রথমে সেই ফ্যাটসকে ইউজ করে, ফ্যাটকে ইউজ করে সে এনার্জি গেইন করে, তখন ও ফ্যাটসকে ইউজ করে, বিশেষ করে কোন ফ্যাট গুলো, স্টোরড ফ্যাট যে থাকে,
স্টোরড ফ্যাট যে থাকে, স্টোরড ফ্যাট। এবং যদি ফ্যাট পুরো বডিতে শেষ হয়ে যায় দেন বডি যায় কোথায় না প্রোটিনের কাছে যায়, প্রোটিনের কাছে। বা প্রোটিন কোন প্রোটিন? স্টোরড প্রোটিন। এটা কিন্তু কখনো নয় আমাদের যে নর্মালি যে নর্মাল যে চলছে আমরা খাওয়া দাওয়া খাচ্ছি বা নর্মাল অবস্থাতে আমাদের প্রোটিনকে ইউজ করে না বডি এনার্জি গেইন করার জন্য, অবশ্যই ইউজ করে, কিন্তু সেগুলো কখনোই স্টোরড প্রোটিন নয়। প্রোটিন সেগুলো কি হয় না, আমরা যেটা খেলাম যেগুলো ফ্লোটিং প্রোটিন রয়েছে, যেটা ধরো আমাদের ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করছে, যেগুলো আমাদের স্ট্রাকচারাল যে আমাদের বিভিন্ন যে স্ট্রাকচারাল অর্গান রয়েছে বা স্ট্রাকচার যে রয়েছে, সেই স্ট্রাকচারাল প্রোটিন তারা নয়। এক্সেস যে সমস্ত প্রোটিনসগুলো রয়েছে সেই প্রোটিনগুলোকে বডি কিন্তু ইউজ করে, কিন্তু সেটাও লিমিটেড অ্যামাউন্টে ইউজ করা হয়। কিন্তু ফার্স্ট যেটা বডির প্রেফারেন্স কোনটা হয়? বডির প্রেফারেন্স হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, এনার্জি গেইন করার জন্য কার্বোহাইড্রেটস, দেন হচ্ছে কি আমাদের ফ্যাটস, দেন হচ্ছে আমাদের প্রোটিনসগুলোকে তারা ইউজ করে এনার্জি গেইন করার জন্য। ওকে, এবার একটা জিনিস তোমরা জানো, ওটাকে কি বলা যায়, এই ব্যাঙের শীত ঘুমটা করে কি বলে? এস্টিভেশন আর বলো না, হাইবারনেশন। হাইবারনেশন, হ্যাঁ একদম হাইবারনেশনের পরে কোনো ব্যাংকে দেখেছো তোমরা হাইবারনেশনের পরে যে তারা দেখবে একটা যদি বড় ব্যাং হয়, বেশ মোটা সোটা ব্যাং, তারা হাইবারনেশনে চলে গেল। হাইবারনেশনে যাওয়ার পরে কিন্তু সে যে ব্যাংকটা যখন বেরিয়ে আসে সে কিন্তু একদম রোগা হয়ে যায়। কেন রোগা হয়ে যায়? হাইবারনেশনটা কি অ্যাকচুয়ালি কখন করে, ব্যাংক কখন দেখায়? ব্যাংক বা আমাদের অ্যাম্ফিবিয়ান যারা রয়েছে বা কোল্ড ব্লাডের যে সমস্ত অর্গানিজম রয়েছে তারা এই হাইবারনেশন প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করে। হাইবারনেশন কখন দেখায়? যখন ধরো বাইরের টেম্পারেচার প্রচন্ড কম, কোল্ড ব্লাডের যে সমস্ত অর্গানিজম রয়েছে তাদের বডি টেম্পারেচার কি হয় না, বাইরে এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে সাথে কিন্তু সেটা চেঞ্জেস হয়। কিন্তু যদি বাইরের টেম্পারেচার খুবই কম হয়ে যায় তখন তাদের বডি টেম্পারেচার খুবই অনেকটাই সেই তুলনায় কমে যাবে। এবার যদি কমে যায় তাদের বডিতে যে সমস্ত এনজাইমস রয়েছে বা যে সমস্ত প্রোটিনস বা হরমোন রয়েছে প্রত্যেকে তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফাংশন হয়। আমরা এরপরে এনজাইম করবো, সেই এনজাইমে দেখাবো যে এনজাইমের একটা প্রপার্টিজ হলো তাদের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে তারা স্পেসিফিক টু পার্টিকুলার টেম্পারেচার স্পেসিফিক হয়। তো যদি ওই টেম্পারেচার কমে যায় তাহলে তার বডি টেম্পারেচারটাও কমে যাবে। বডি টেম্পারেচার যদি কমে যায় তো তার মধ্যে যে সমস্ত এনজাইমস গুলো রয়েছে বা বিভিন্ন যে ফাংশনাল প্রোটিনস রয়েছে তারা তাদের যে অ্যাক্টিভিটি শো করার জন্য যে এনজাইম টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারটাও কম হবে। যার ফলে এই টেম্পারেচার হঠাৎ করে খুব কমে গেলে তাদের মধ্যে কিন্তু তাদের যে ফাংশনস গুলো রয়েছে সেই ফাংশনস গুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখাতে পারবে না। সেই কারণে তারা কি করে না, কোথাও একটা এমন একটা জায়গায় লুকিয়ে যায় যেখান থেকে তাদের টেম্পারেচার লসটা অনেকটা কম হবে এবং তারা কি করে ওখানে ওইটাকে বলা হয় তাদের হাইবারনেশন প্রসেস বলা হয়। এবং সেখানে তারা কি করে না মেটাবলিক যে অ্যাক্টিভিটিস রয়েছে এবং তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকে সব কমিয়ে দেয় যাতে তাদের এনার্জি রিকোয়ারমেন্ট ফুড রিকোয়ারমেন্টস কমে যায়। কারণ ফুড রিকোয়ারমেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু তাকে বাইরে বেরোতে হবে। তারা এই হাইবারনেশনে যাওয়ার আগে কি করে না অনেক খাবার দাবার খেয়ে নেয় এবং খাবার দাবার খেয়ে এই সমস্ত বিভিন্ন নিউট্রিয়েন্টকে তারা বডির মধ্যে স্টোর করে নেয়। বর্ষার মোটামুটি মাঝামাঝি দেখবে সমস্ত ব্যাংকগুলো বেশ মোটা সোটা হয়ে যায়। এবার হাইবারনেশনে চলে গেল, তারা কিন্তু আর কোনো খাবার ইনটেক করছে না, তার বডির মধ্যে যা যা স্টোর খাবার রয়েছে সেগুলো থেকে এনার্জি ইউজ করছে। তো প্রথমে তার মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট স্টোর করেছিল সেগুলোকে ইউজ করে এনার্জি গেইন করবে। দেন তার মধ্যে যে ফ্যাটস রয়েছে অর্থাৎ অ্যাডিপোজ টিস্যুর যে লেয়ার রয়েছে, অ্যাডিপোজ টিস্যু হচ্ছে আমাদের ফ্যাট স্টোর করে রাখে। খাসির মাংস খেয়েছো তো তোমরা, চর্বি জিনিসটা জানো? চর্বি জিনিসটা জানো? ওই চর্বি জিনিসটাই হলো কিন্তু আমাদের বলতে পারি যে অ্যাডিপোজ টিস্যু একটা। অ্যাডিপোজ টিস্যু হলো ওই চর্বি জিনিসটা। সেই চর্বি জিনিসটা তারা কি করবে, তারা ইউটিলাইজ করবে এবং ইউটিলাইজ করে তারা ধীরে ধীরে সেটাকে গেইন করে সেখান থেকে এনার্জিটা গেইন করবে। এবং দেবে হাইবারনেশনের পরে যখন ব্যাংকগুলো চলে আসে তারা দেখা দেখবে তারা খুব রোগা হয়ে যায়। হাইবারনেশনের পরে হাইবারনেশন কমপ্লিটের পরে যে কোনো অর্গানিজম তারা যথেষ্ট রোগা হয়ে যায় কারণ তাদের ফ্যাটটা ইউটিলাইজড হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটস আমাদের এই যে স্টোরেজ universally used as stored form of energy by giving by all living organism 1 গ্রাম অফ ফ্যাট সেখানে 9 কিলো ক্যালোরি। এবং যতগুলো আমাদের বায়োমলিকুলস রয়েছে অর্থাৎ কার্বোহাইড্রেট বলো বা প্রোটিনস বলো এবং ফ্যাট, এই যে তিন ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে সব থেকে বেশি এনার্জি কিন্তু আমরা পাই এই ফ্যাটস থেকে পাই। সব থেকে বেশি এনার্জি পাই আমাদের ফ্যাটস থেকে 9 কিলো ক্যালোরি। এই জন্য এটাকে স্টোরেজ ফর্ম হিসেবে রাখা হয়। নর্মালি যেটা কম পাওয়া যাচ্ছে কার্বোহাইড্রেটকে সেখান থেকে আমরা 4
4.2 এরকম কিলো ক্যালোরি আমরা এনার্জি পাচ্ছি 1 গ্রাম থেকে, সেটাকে আমাদের বডিতে মোটামুটি রাখা হয় এমনি নর্মাল যে ডেলি যে ইউটিলাইজেশন হচ্ছে সেখানে কার্বোহাইড্রেটকে ইউজ করা হচ্ছে, কিন্তু স্টোরেজের জন্য বা আমাদের যদি কোনো কন্ডিশন খুব খারাপ থাকে বা আনফেভারেবল কন্ডিশন থাকে তখন আমাদের ফ্যাটস থেকে এনার্জিটাকে গেইন করা হয়। নেক্সট, আর ফ্যাটস আর হাইলি রিডিউসড কম্পাউন্ড, যে স্টোরেজ যে লিপিডস রয়েছে এখানে দেখা যাবে যে দিস আর হাইলি রিডিউসড কম্পাউন্ড ডেরিভেটিভস অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের ডেরিভেটিভস আমরা দেখব। ফ্যাটি অ্যাসিডস কি? ফ্যাটি অ্যাসিড আর হাইড্রোকার্বন ডেরিভেটিভস which are long chain carbolic acid, carboxylic acid containing up to 24 carbon atoms, এতগুলো অ্যাটমের মধ্যে আমরা একটা চেন দেখতে পাবো, ফ্যাটি অ্যাসিড চেন, 24টা কার্বনের ম্যাক্সিমাম এরকম চেন আমরা দেখতে পাবো। দ্য মোস্ট কমন ফ্যাটি অ্যাসিড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর দ্য ইভেন নাম্বার। এখানে আবার কয়েকটা জিনিস ইভেন নাম্বার ফ্যাটি অ্যাসিড রয়েছে, অড নাম্বার ফ্যাটি অ্যাসিড রয়েছে। ইভেন নাম্বার ফ্যাটি অ্যাসিড যেমন হচ্ছে C16 and C18, such as C16 এর কার্বন 16টা কার্বন নিয়ে যে ফ্যাটি অ্যাসিড রয়েছে তার নাম হচ্ছে পামিটিক অ্যাসিড আর পামিটেট, এবং 18টা কার্বনের যে আমাদের ফ্যাটি অ্যাসিড রয়েছে তার নাম হলো স্টিয়ারিক অ্যাসিড আর স্টিয়ারেট বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে সব কার্বনের নাম্বার দিয়ে তাদের লিপিড যে ফ্যাটি অ্যাসিড গুলো সেগুলোকে আমরা বলবো। জেনারেলি যে ফ্যাটি অ্যাসিড দেখা যাচ্ছে সেই ফ্যাটি অ্যাসিড গুলো দেখা যাচ্ছে সেখানে একটা লং চেন কার্বক্সিলিক অ্যাসিড থাকবে যেখানে প্রায় 24টা মতন, 24-এর বেশি কি থাকে না? হ্যাঁ অবশ্যই থাকে, 24-এর বেশি আমরা লিপিডস এর মধ্যে দেখতে পাবো, কিন্তু আমাদের যে ফ্যাটি অ্যাসিড, সিম্পল যে ফ্যাটি অ্যাসিড যেটা বলছি সেই ফ্যাটি অ্যাসিডটা আমাদের 24টা কার্বনের মতন আমরা দেখতে পাচ্ছি, 24টা কার্বনের ফ্যাটি অ্যাসিড দেখতে পাই, যার মধ্যে থাকে কিছু অড কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড থাকে, কিছু ইভেন কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড থাকে। ইভেন নাম্বারের যে C16 16 কার্বনের যে ফ্যাটি অ্যাসিড এবং 18 কার্বনের যে ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটা সব থেকে বেশি দেখা যায় প্ল্যান্ট এবং অ্যানিমালদের ক্ষেত্রে। 16 কার্বনের ফ্যাটি অ্যাসিডের নাম হলো পামিটিক অ্যাসিড আর পামিটেট, এবং 18 কার্বনের যে অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তার নাম হলো স্টিয়ারিক অ্যাসিড আর স্টিয়ারেট। ওকে, ফ্যাটি অ্যাসিড আর ক্লাসিফাইড অ্যাজ স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডকে আবার ভাগ করা যেতে পারে, সেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে পারে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে পারে স্টোরেজ লিপিডের মধ্যে। স্যাচুরেটেড কি, আনস্যাচুরেটেড কি? অর্গানিক যদি পড়ে থাকো, অর্গানিক কেমিস্ট্রিতে একটা জিনিস দেখবে যে সমস্ত, কাকে বলে দিচ্ছি এক মিনিট, ধরো আমাদের এই পরপর কার্বন রয়েছে 1 2 3 4 5 6 এমন রয়েছে। এই যে কার্বন চেনটা দেখেছো, এই কার্বন চেনের সবকটা বন্ডই দেখো সিঙ্গেল বন্ড, যে দুটো কার্বনের মধ্যে যে বন্ড রয়েছে পুরো চেনটা জুড়ে সেখানে সবকটাই সিঙ্গেল বন্ড। যদি এমন হয় তখন সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড চেন। আনস্যাচুরেটেড কাকে বলবো? তাহলে এমন রয়েছে এমন যদি হয় ইদার ওই চেনটার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা দুটোই যদি প্রেজেন্ট থাকে কোনো না একটা কার্বন, মিনিমাম একটা কার্বনের মধ্যে, তখন সেটাকে বলবো আমরা আনস্যাচুরেটেড চেন। তো ফ্যাটি অ্যাসিডের মধ্যে সেরকম, যে যদি কোনো ফ্যাটি অ্যাসিডের মধ্যে সেখানে দেখতে পাই আমরা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে যদি প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং যদি আমাদের এখানে দেখা যায় যে সেখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো প্রেজেন্স নেই তখন সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা কাদের দেখতে পাই? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা দেখতে পাবো, যেমন ধরো আমাদের পামিটিক অ্যাসিড আর ধরো আমাদের স্টিয়ারিক অ্যাসিড, এগুলো আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল বলতে পারি আমরা। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন এক্সাম্পল ওলেইক অ্যাসিড, তারপরে ধরো আমাদের
লিনোলেইক অ্যাসিড থাকে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, সব ফ্যাটি অ্যাসিড এগুলো। লিনোলেনিক অ্যাসিড আনস্যাচুরেটেড। আর ধরো অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলো সব আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল। ওকে, চলো ফ্যাটি অ্যাসিডস কি? সিম্পলেস্ট ফর্ম অফ লিপিড। হোয়াট ইজ দ্য ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড হলো সিম্পলেস্ট ফর্ম অফ লিপিড, আমাদের ফ্যাটি অ্যাসিড, সিম্পলেস্ট ফর্ম অফ লিপিডস। আচ্ছা, নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিডস উইথ HC সাইড চেন বা CH সাইড চেন থাকে। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড কারা হয়? যেখানে আমাদের কার্বক্সিলিক গ্রুপ বা এই গ্রুপটা থাকে, অ্যাসিড গ্রুপ যেখানে থাকে সেটাকে আমরা কার্বক্সিলিক গ্রুপ বলি। তো কার্বক্সিলিক অ্যাসিড কোন একটা চেন, কার্বন চেন, যেখানে কার্বক্সিলিক অ্যাসিড এটা ফাংশনাল গ্রুপ হিসেবে থাকবে এবং সেখানে হাইড্রোজেন এবং কার্বনের সাইড চেন থাকবে। usually contain about even number of carbon atoms, 14 to 20. Biosynthesis of fatty acid occur with sequential addition of 2 carbon atom. Generally দেখা যায় ইভেন নাম্বারে দেখা যায়, অড নাম্বারেরও আমাদের ফ্যাটি অ্যাসিড দেখা যাবে। 14 to 20 বলা যায় না, এটা মোটামুটি 24 এরকম কাছাকাছি থাকে। চেইনস মে বি স্যাচুরেটেড, স্যাচুরেটেড কারা? containing no double bonds or triple bonds, or unsaturated, that is containing one or more double bonds or triple bonds. It occurs mainly in esterified form. Esterified form এ দেখা যায় জেনারেলি ফ্যাটি অ্যাসিডস গুলোকে। esterified form এ, esterified কারা না? ধরো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এবং অ্যালকোহল গ্রুপ, এদের যখন বন্ডিং হয় এর এখানে এস্টার বন্ড তৈরি হয়। তো সেই esterified ফর্মে দেখা যাবে। esterified কিভাবে না? জেনারেলি ওরা গ্লিসেরল, অ্যালকোহলের সাথে এস্টার ফর্ম করে ফ্যাটি অ্যাসিড গুলো থাকে। গ্লিসারল যেটা একটা অ্যালকোহল আমরা বলতে পারি, আরো স্পিঙ্গোসিন রয়েছে, এরকম বিভিন্ন অ্যালকোহল রয়েছে, তাদের সাথে এস্টার ফর্ম করে থাকে। ফ্যাটস অফ অ্যানিমাল অরিজিন আর মোর সিম্পল দ্যান দ্যাট অফ দ্য প্ল্যান্ট অরিজিন। অ্যানিমালদের ক্ষেত্রে যে ফ্যাটস তৈরি হয় সেগুলো খুব সিম্পলি তাদের অরিজিন থাকে প্ল্যান্টের থেকে। পামিটিক অ্যাসিড অ্যান্ড স্টিয়ারিক অ্যাসিড আর মোস্ট কমন, এটা আগেও বলা হয়েছে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কারা? যেমন আমরা আমাদের এতে বলেছিলাম, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পড়েছিলাম যে কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস থাকে, সরি কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, দোজ অ্যামাইনো অ্যাসিড দ্যাট আর নট ডাইরেক্টলি সিনথেসাইজড ইন দ্য বডি, দ্যাট আর নোন অ্যাজ দ্য, দে শুড টেক, দে হ্যাভ টু টেকেন থ্রু আওয়ার ফুডস, তাদেরকে আমরা বলছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক সেরকমই ফ্যাটি অ্যাসিড, দ্যাট ফ্যাটি অ্যাসিড can't be synthesized by the body and therefore has to be supplied in the diet, তাদেরকে ডায়েটের মাধ্যমে নিতে হবে, তাদেরকে আমরা বলছি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তাদেরকে আমরা বলছি। এখানে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এক্সাম্পল কি রয়েছে? লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে আমাদের লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। ওকে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, আর arachidonic acid become essential. Arachidonic acid also become essential because it is the precursor of linoleic acid, is not provided in the diet, এটাকে ডায়েটে দেওয়া হয় না। functions of essential fatty acid, essential fatty acid এর কাজ কি? membrane structure and functions. মেমব্রেনের যে আমাদের বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, মেমব্রেন বিশেষ করে আমাদের যে ফসফোলিপিড লেয়ার রয়েছে, ওখানে কিন্তু আমরা এই লিনোলেইক অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড এদের কম্পাউন্ড বা এদের ডেরিভেটিভস গুলোকে আমরা ওখানে দেখতে পাই। ট্রান্সপোর্ট অফ কোলেস্টেরল, কোলেস্টেরল ট্রান্সপোর্টে খুব এসেনশিয়াল। কোলেস্টেরল ট্রান্সপোর্টে বলতে তোমার এখানে লাইপ্রোপ্রোটিনে আমরা কথা বলবো, সেই লাইপ্রোপ্রোটিনের তৈরিতে এখানে করে আমাদের লিনোলেইক অ্যাসিড ও লিনোলেনিক অ্যাসিড। ফরমেশন অফ লাইপ্রোপ্রোটিন, যেখানে বলা আছে লাইপ্রোপ্রোটিন, লাইপ্রোপ্রোটিন তৈরি করে, লাইপ্রোপ্রোটিন তৈরি করে। প্রিভেনশন অফ ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার যে হয়ে যায় অনেকে, সেই ফ্যাটি লিভার প্রিভেনশনে কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস গুলো খুবই এসেনশিয়াল। ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ফলে কি হয়? যেমন ধরো ফ্রাইনোডার্মা বলে একটা আমাদের ডিজিজ রয়েছে, যেই ডিজিজটা আমাদের হতে পারে যদি ফ্যাটি অ্যাসিডস গুলো যদি অভাব হয়, সেটাখানে কি হয়? টোড লাইক স্কিন হয়।
টোডসের যেমন স্কিন হয় না বা গায়ে গায়ে গুটি 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 থাকে, ঠিক সেরকম ডিজিজ কিন্তু দেখা যেতে পারে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের যদি অভাব দেখা যায়। নেক্সট, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এখানে দেখানো হয়েছে পামিটিক অ্যাসিডের স্ট্রাকচার দেখিয়েছি, তোমাদেরকে স্টিয়ারিক অ্যাসিডের স্ট্রাকচার দেখিয়েছি। এই যে আমাদের এটা রয়েছে, এটা পামিটিক অ্যাসিড C16 আর আমাদের স্টিয়ারিক অ্যাসিড C18। তো দেখো এখানে তাদের এই যে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, COOH গ্রুপ রয়েছে, এটা অ্যাসিটেট ফর্মে রয়েছে, যে জন্য পামিটেট বলা হচ্ছে বা অ্যাসিটেট স্টিয়ারেট বলা হচ্ছে, এবং তারপরে এখানে কার্বন নাম্বারগুলো রয়েছে পরপর। এইভাবে আমাদের যে স্টিয়ারিক অ্যাসিড এবং কি যেন এটা পামিটিক অ্যাসিড, এই দুটো রয়েছে। স্যাচুরেটেড কারণ এখানে একটাও কিন্তু ডাবল বন্ডের গল্প নেই, কোনো ডবল বন্ড এখানে একটাও নেই, সেই কারণে এটা স্যাচুরেটেড। স্টিয়ারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, স্টিয়ারিক অ্যাসিডে কার্বক্সিলিক রয়েছে। দ্য প্যাকিং অফ ফ্যাটি অ্যাসিড ডিপেন্ডস অন দেয়ার ডিগ্রি অফ স্যাচুরেশন। Stearic acid is shown here in its usual extended formation. Saturated fatty acid are tightly packed and stabilized by many hydrophobic interaction. এখানে কয়েকটা জিনিস বলা আছে, দেখো এখানে টাইটলি প্যাকড বলা আছে, দেখো টাইটলি প্যাকড বলা আছে, এইটা একটা তোমাদেরকে একটু জানতে হবে, কারণ এরপরেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এখানে কিং স্ট্রাকচার বলবো। যেমন ধরো একটা এমন রয়েছে, ধরো একটা দড়ি রয়েছে, এমন একটা দড়ি রয়েছে যেখানে তার মধ্যে কোনো রকম ধরো গিট ফিট কিছুই দেওয়া নেই, একদম সিম্পল একটা দড়ি। এটাকে যদি তুমি প্যাক করতে যাও, এটা যথেষ্ট ইজিলি প্যাকড হয়ে যাবে, যথেষ্ট ইজিলি প্যাকড হয়ে যাবে। কিন্তু ধরো সাপোজ কোনো একটা দড়ি আমি দেবো, সেই দড়ি দেখো এখানে একটা গিট রয়েছে, এখানে একটা গিট রয়েছে, বা ধরো এখানে একটা গিট রয়েছে, এমন যদি থাকে, তাকে যখন তুমি গোটাতে যাবে বা তাকে যখন তুমি প্যাক করবে, সেখানে কিন্তু দেখা যাবে কি খুব ইজিলি কিন্তু সেখানে প্যাকটা হবে না, উল্টো পাল্টা প্যাকিংটা হবে। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। যদি এমন কোনো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়, অর্থাৎ যেখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো গল্প নেই, তার যে এই অ্যালিফ্যাটিক যে চেনটা রয়েছে তার মধ্যে সেগুলো প্রেজেন্স নেই, তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু খুবই টাইটলি প্যাকড হয়ে যাচ্ছে, খুবই টাইটলি প্যাকড হচ্ছে। আর যদি আমরা এখানে আনস্যাচুরেটেড, আচ্ছা এটাও স্যাচুরেটেড, দেখো এটা স্ট্রাকচারটা যে সিম্পলি রয়েছে। এবার আনস্যাচুরেটেড দেখি, দেখো এটা খুব সুন্দর একদম নর্মাল ভিউ রয়েছে, এখানে কোনো কমপ্লেক্সিটি স্ট্রাকচারটার মধ্যে নেই। কিন্তু যদি আনস্যাচুরেটেড ফ্যাটি দেখবো, আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে আমরা দেখতে পাবো কি ডাবল বন্ড অর ট্রিপল বন্ডের প্রেজেন্স থাকবে, যেমন ধরো যে এখানে একটা রয়েছে ডাবল বন্ড, এখানে একটা আছে ওলেইক অ্যাসিডের ডাবল বন্ড এখানে দেখানো হয়েছে, বা লিনোলেইক অ্যাসিডের তার এখানে ডাবল বন্ডের কথা দেখানো হয়েছে। তো এগুলো কি না আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যখন হয়, সেটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন নয়, যেমন দেখো এখানে একটা যে বেন্ডিং একটা রয়েছে, এই যে বেন্ডিং স্ট্রাকচারটা রয়েছে, ছিল এরকম, যদি আমরা দেখি এরকম ছিল, এই বেন্ডিংটা যে হয়ে গেছে, এই বেন্ডিংটাকে কি বলা হয়, বা এই যে বেন্ডিংটা যে হয়েছে, এটাকে বলা হয় কিঙ্ক ফরমেশন। কিঙ্ক ফরমেশন, কিং স্ট্রাকচার তৈরি করছে। এই কিং স্ট্রাকচার তৈরি করলে দেখো এটা বেন্ড হয়ে গেছে। যদি এটা প্লেন নর্মাল থাকতো, এটা একটু নর্মাল থাকতো, এখন কিন্তু বর্তমানে রয়েছে কিরকম, এখন না হয় এমন এমন রয়েছে। তোমার সেই দড়ির গল্প যে বলেছিলাম, যে দড়িতে যদি এমন প্লেন দড়ি থাকে, তুমি তাকে যদি গোটাতে যাও, তাহলে কিন্তু সে সুন্দর করে গুটিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু দড়িটার মধ্যে যদি এখানে কোনো গিঁট থাকে, বা এখানে যদি কোনো উল্টো পাল্টা জিনিস হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি যখন ওকে প্যাক করতে যাবে, কিন্তু সেটা ভালোভাবে প্যাকড হবে না। সেটাই এখানে হয়, এই কিং স্ট্রাকচার তৈরি হওয়ার ফলে এরা কিন্তু টাইটলি প্যাকড হতে পারে না। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস গুলো কিন্তু টাইটলি প্যাকড হতে পারে না। দ্য ডাবল বন্ড দ্যাট ইজ দ্য শেডেড ইন্ট্রোডিউস আর রিজিড বেন্ড যেটা তৈরি হচ্ছে, তাকে বলা হয় কিং স্ট্রাকচার। রিজিড বেন্ড ইন দ্য হাইড্রোকার্বন টেলস। Fatty acid with one or more several such bends cannot pack together as tightly as saturated fatty acids can. As tightly as saturated fatty acid can. এটার ইমপ্লিকেশন কোথায় রয়েছে বলছি জাস্ট। তো বুঝতে পারছো, যদি কিং স্ট্রাকচারটা তৈরি হয়, তাহলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যতটা টাইটলি প্যাকড হতে পারে, ততটা টাইটলি কিন্তু আমাদের এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো হতে পারে না। এবং যে কারণে যেখানে যেখানে যে কোনো স্ট্রাকচারের মধ্যে যদি সেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে সেই স্ট্রাকচারটা যথেষ্ট
টাইট হয় বা সেখানে যথেষ্ট তার মধ্যে কি বলা যেতে পারে যে তার ফ্লেক্সিবিলিটি যথেষ্ট কম হয়। কিন্তু যদি সেই কোনো স্ট্রাকচারের মধ্যে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে যায়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তাহলে এটা প্যাকড হবে না ভালো করে, যদি প্যাকড না হয় তাহলে ফ্লেক্সিবিলিটি কি হবে, ফ্লেক্সিবিলিটি একটু বেশি হবে, অর্থাৎ হার্ডনেস তার কম হবে। সেই হার্ডনেস কম দেখা যায় যখন আমাদের ওই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যে পড়িয়েছিলাম সেখানে ফ্লুইডিটি পড়িয়েছিলাম না, প্লাজমা মেমব্রেনের ফ্লুইডিটি বা সেল মেমব্রেনের ফ্লুইডিটি, সেখানে তোমাদের ফ্লিপ ফ্লপ মুভমেন্ট পড়িয়েছিলাম, যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টে সেই ফ্লিপেজ ফ্লপেজ এরকম যে ব্যাপারে যে একটা ফ্লুইডিটি রয়েছে বলে, সেই ফ্লুইডিটি কেন থাকে না আমাদের সেল মেমব্রেনের মধ্যে আমরা কিন্তু হিউজ অ্যাপিয়ারেন্স অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা দেখতে পাই। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওখানে বেশি লিনোলেইক অ্যাসিড, লিনোলেলিক অ্যাসিড, এদেরকে আমরা ওই জায়গাতে বেশি দেখতে পাই। যার ফলে কি হয়, ওই যে মেমব্রেনটা যে রয়েছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন তাদের মধ্যে একটা ফ্লুইডিক নেচার দেখা যায়। যেই ফ্লুইডিক নেচারের মাধ্যমে যে তোমার ফ্লুইড মোজাইক মডেল যে বলা হচ্ছে, ফ্লুইড যে নেচারটা, সেই ফ্লুইড মোজাইকটা ডিউ টু প্রেজেন্স অফ দিস কাইন্ড অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইন দ্য প্লাজমা মেমব্রেন। সবই কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখেন, না না তা নয়, সেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসও থাকে, বাট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সংখ্যাটা অনেকটা তুলনামূলকভাবে বেশি থাকে, যে কারণে আমরা একটা ফ্লুইডিক নেচার দেখতে পাই আমাদের সেল মেমব্রেন স্ট্রাকচারের মধ্যে। বোঝা গেছে? এই যে দেখো ছড়িয়ে ছিটে উল্টো পাল্টা এদিকে ঠ্যাং ওদিকে ঠ্যাং এই অবস্থায় করে রয়েছে। দেখো এটা কিন্তু যদি আমরা এখানে এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা ফ্যাটি অ্যাসিড রয়েছে, আর ঠিক এখানে দেখো এখানে 4টা ফ্যাটি অ্যাসিড রয়েছে, সরি 4টা 5টা। তোমার যদি এরা কতটা জায়গা নিয়েছে দেখো, আর এখানকার যদি তুমি 5টাকে নাও, 3টে 2টো 5টা, ধরো এরা কতটা জায়গা নিয়েছে, দুজনে দেখো জায়গা যে নিয়েছে সেটা কিন্তু জায়গাটা যথেষ্ট ডিফারেন্ট রয়েছে। এটা টাইটলি প্যাকড নয়, এখানে টাইটলি প্যাকড নয়, সেখানে কিন্তু টাইটলি প্যাকড রয়েছে। এই টাইট প্যাকনেস দেখা যাবে না ডিউ টু প্রেজেন্স অফ দিস কিং স্ট্রাকচার অর এই যে আনস্যাচুরেটেড বা ডাবল বন্ড অর ট্রিপল বন্ড থাকার কারণে কিন্তু এখানে এই কিং স্ট্রাকচার তার জন্য এই প্যাকিংটা ভালোভাবে দেখা যায় না। বোঝা গেল? হ্যালো, আচ্ছা এখানে দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস দেওয়া রয়েছে, যে আমাদের যে বিভিন্ন নাম্বার অফ কার্বন এবং সেই নাম্বার অফ কার্বনের উপর ডিপেন্ড করে যে আমাদের বিভিন্ন ফ্যাটি অ্যাসিড রয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। যেমন ধরো নাম্বার অফ কার্বন যদি 12 হয় তাহলে আমাদের যে ফ্যাটি অ্যাসিডটা রয়েছে তাকে বলা হয় লরিক অ্যাসিড, তাকে বলা হয় লরিক অ্যাসিড। ঠিক আছে, এটা কমন নেম, এটা সিস্টেম্যাটিক নেম বা ওটাকে বলা হয় যে বায়োকেমিক্যাল যে নেম রয়েছে, বায়োকেমিক্যাল নেম তোমাদের জানার দরকার, নাম্বার অফ কার্বন জানবে এবং কমন নেম এইটাকে শুধু জানতে হবে। ওকে, যদি 14 কার্বনের হয়, 14 কার্বনের যখন হবে তখন 14 কার্বনের যেটা রয়েছে তাকে বলা হয় মাইরিস্টিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড বলা হয়। যদি 16 কার্বনের হয় পামিটিক অ্যাসিড, 18 কার্বনের স্টিয়ারিক অ্যাসিড, 20 কার্বনের যেটা রয়েছে অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। যদি আমাদের 24 কার্বনের হয় সেটা হচ্ছে লিগনোসেরিক অ্যাসিড রয়েছে। এরকম বিভিন্ন 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 আমাদের রয়েছে, এগুলো যে সব রয়েছে এগুলো সব আমাদের তোমার স্যাচুরেটেড। এবারে রয়েছে আনস্যাচুরেটেড, রয়েছে 16 কার্বন আনস্যাচুরেটেড রয়েছে, 16 কার্বন আনস্যাচুরেটেড যেমন হচ্ছে পামিটোলিক অ্যাসিড, 18 কার্বন আনস্যাচুরেটেড রয়েছে ওলেইক অ্যাসিড, 18 কার্বন আমাদের আবার আরো একটা এরকম আনস্যাচুরেটেড রয়েছে লিনোলেইক অ্যাসিড, 18 কার্বনের আরো একটা এরকম আনস্যাচুরেটেড রয়েছে লিনোলেনিক অ্যাসিড, 20 কার্বনের রয়েছে 20 কার্বনের আনস্যাচুরেটেড রয়েছে অ্যারাকিডোনিক অ্যাসিড। আচ্ছা এখানে 20 কার্বনের যেটা ছিল, 20 কার্বনের স্যাচুরেটেড যেটা রয়েছে অ্যারাকিডিক অ্যাসিড, আর 20 কার্বনের আনস্যাচুরেটেড অ্যারাকিডোনিক অ্যাসিড। এগুলোকে এই লিস্টটাকে একটু মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা চলে যাব ট্রাইগ্লিসারাইডে চলে যাব। ট্রাইগ্লিসারাইড অ্যাকচুয়ালি এই যে ফ্যাটি অ্যাসিড গুলো আমরা পড়লাম, ফ্যাটি অ্যাসিড গুলো তো সিম্পল এই ফর্মে দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম যে ফ্যাটস এবং ফ্যাটস বা অয়েল যেগুলো আমাদের মধ্যে দেখা যায় সেগুলো ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে। 2 মিনিট একটু দাঁড়াও তো।
হ্যালো। আচ্ছা, ট্রাইগ্লিসারাইডস গুলো কি কি রয়েছে? ট্রাইগ্লিসারাইডস, the fats and oil found in animals and plants are triglycerides. যে সমস্ত ফ্যাট এবং অয়েল আমাদের বডির মধ্যে দেখা যায়, প্ল্যান্টস এর ক্ষেত্রে বা অ্যানিমালদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেগুলো কি হয় না, সেগুলো ট্রাইগ্লিসারাইড হয়। ট্রাইগ্লিসারাইড স্ট্রাকচার দেখাচ্ছি। ট্রাইগ্লিসারাইডস কি? ট্রাইগ্লিসারাইডস আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এবং এগুলো কি হয় না, সিম্পল লিপিড, সিম্পল লিপিডের মধ্যে এগুলো পড়ে। Triglyceride important as the storage form of fat in the human body. Triglyceride are esters of fatty acid and glycerols. Esters of fatty acid and glycerols. Glycerol স্ট্রাকচারটা কি হয়? গ্লিসারল দেখো, এটার হচ্ছে তিনটে কার্বন রয়েছে এবং তিনটে কার্বনের সাথে তিনটে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড রয়েছে। দেখো স্ট্রাকচারটা যেমন দেওয়া রয়েছে, তিনটে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। এবার ফ্যাটি অ্যাসিড যেগুলো বলেছিলাম, ট্রাইগ্লিসারাইডে কি হয় না, এই যে ফ্যাট, এখানে ধরো এই যে ওএইচ গ্রুপটা রয়েছে, এর সাথে একটা ফ্যাটি অ্যাসিড, তার যে সি ডবল ওএইচ গ্রুপ, এটা একটা এস্টার বন্ড, এদিকে একটা সি ডবল ওএইচ গ্রুপ ফ্যাটি অ্যাসিডের, এখানে ফ্যাটি অ্যাসিড রয়েছে, এখানে ধরো ফ্যাটি অ্যাসিড রয়েছে, এখানেও একটা ধরো ফ্যাটি অ্যাসিড রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই যে তিনটে যদি ফ্যাটি অ্যাসিড ভাবে থাকে, তখন সেটাকে আমরা বলছি কিনা ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড আমরা সেটাকে বলছি। এরকম ট্রাইগ্লিসারাইড যদি বলা হয় তোমার ট্রাইগ্লিসারাইড এটাকে বলছি। এবার ট্রাইগ্লিসারাইড মানে গ্লিসারলের সাথে এস্টার যে তৈরি হচ্ছে, সেটা ট্রাইগ্লিসারাইড রয়েছে। আচ্ছা, ট্রাইগ্লিসারাইড জানার আগে আমরা মনোগ্লিসারাইড বা ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড আমরা পড়তে পারি। মানে অবশ্যই গ্লিসারলের সাথে যখন এস্টার তৈরি হবে, মনোগ্লিসারাইড হতে পারে, ডাইগ্লিসারাইড হতে পারে বা ট্রাইগ্লিসারাইড হতে পারে। যদি দুটো একটা ওএইচ এর সাথে যদি এস্টার তৈরি হয়, একটা সিঙ্গেলের সাথে যদি একটা এস্টার তৈরি হয়, বাকি দুটো ওএইচ অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো মনোগ্লিসারাইড। এটাকে দেখানো হয় কিভাবে, তোমরা বহু জায়গায় দেখতে পাবে। যেমন রয়েছে কি, ধরো আমাদের রয়েছে দুটো তিনটে এমন রয়েছে, এখানে যদি একটা ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে মনোগ্লিসারাইড, যদি এখানে যদি দুটো থাকে ফ্যাটি অ্যাসিড তাহলে ডাইগ্লিসারাইড, যদি তিনটে যদি ফ্যাটি অ্যাসিড থাকে তখন সেটাকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড। টাইপ অফ ট্রাইগ্লিসারাইড কি কি হয়? সিম্পল ট্রাইগ্লিসারাইড, these they are the triester made from কোথা থেকে তৈরি, কিভাবে তৈরি হয় না, গ্লিসারল and three molecules of one kind of fatty acid, one kind of similar type of fatty acid, তিনটেই থাকবে, তিনটে গ্লিসারলের সাথে এস্টার, একটা গ্লিসারলের তিনটে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে তাদের সাথে এ করবে। যদি একই টাইপের তিনটে ফ্যাটি অ্যাসিড হয়, তখন তাদেরকে আমরা বলছি সিম্পল ট্রাইগ্লিসারাইড। দে আর রেয়ার, জেনারেলি এদেরকে এতটা বেশি পাওয়া যায় না। মিক্সড ট্রাইগ্লিসারাইডটা বেশি পাওয়া যায়। মিক্সড ট্রাইগ্লিসারাইড কি হয়, they are the triester with different fatty acid components. যদি তিনটে যে ফ্যাটি অ্যাসিড সেগুলো ডিফারেন্ট হয়, তখন তাদের তিনটেই সেম নয়, তখন তাদেরকে আমরা মিক্সড ট্রাইগ্লিসারাইড। অ্যানিম্যাল ফ্যাটস অ্যান্ড যে ভেজিটেবলস রয়েছে, ভেজিটেবল অয়েল, অ্যানিম্যাল ফ্যাটস অ্যান্ড ভেজিটেবল অয়েলস আর মেনি ডিফারেন্ট মিক্সড ট্রাইগ্লিসারাইড। যেমন ধরো বাটার ফ্যাট কন্টেন্স অ্যাট লিস্ট 14 ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এবং সেখানে আমরা ওয়্যাক্স গুলো দেখবো, ওয়্যাক্সের ক্ষেত্রে দেখবো সেগুলো মিক্সড ট্রাইগ্লিসারাইড জিনিসগুলো হচ্ছে। ট্রাইগ্লিসারাইড এখানে দেখানো হয়েছে যে কিভাবে ট্রাইগ্লিসারাইড ফর্ম হচ্ছে। গ্লিসারল রয়েছে, গ্লিসারলের ওএইচ গ্রুপ, আর এদিকে ফ্যাটি অ্যাসিডের, আমাদের যে ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই ফ্যাটি অ্যাসিডস গুলো তাদের যে কার্বক্সিল গ্রুপ, তারা এস্টার এখানে ফর্ম করছে, দিয়ে আমাদের এটা তৈরি হয়ে যাচ্ছে, এটা ট্রাইগ্লিসারাইড। এখানে একটা দেখানো রয়েছে এরকম, এদিকে তিন ধরনের ফ্যাটি অ্যাসিডকে দেখো মিক্সড ট্রাইগ্লিসারাইড একটা দেখানো রয়েছে।
যেমন ধরো এখানে এই যে দেখো এটা একটা গ্লিসারল স্ট্রাকচার CH2OH, এখানে CHOH আর এদিকে CH2OH, ঠিক আছে। তার সাথে এখানে দেখো এখানে একটা ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, তার যে COOH গ্রুপ দিয়ে এখানে একটা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে, ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, এস্টার ফর্ম করেছে। এখানে যদি দেখো এখানে যে CHOH ছিল সেই CHOH এর সাথে COOH এর এখানে একটা এস্টার বন্ড তৈরি হয়েছে এবং এখানে আর একটা এস্টার বন্ড তৈরি হয়েছে। যে টোটাল তিনটে দেখো, তিনটে ডিফারেন্ট কাইন্ডের, নাম্বার অফ কার্বনও আলাদা, নাম্বার অফ কার্বনও আলাদা, নাম্বার অফ তোমার এবং তাদের যে আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড ওরা তিনটেই আলাদা আলাদা রকমের। যেমন এখানে প্রথমটাতে দেওয়া রয়েছে স্টিয়ারিক অ্যাসিড, এখানে দেওয়া রয়েছে। সেকেন্ডটাতে আমাদের দেওয়া রয়েছে লিনোলেইল অ্যাসিড, আর আমাদের যে 3 নম্বর যেটা রয়েছে সেখানে পামিটিক অ্যাসিড দেওয়া রয়েছে। এটা আমাদের স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বন, এটা 16 কার্বন, আর এটা আমাদের যে লিনোলেইক অ্যাসিড দেওয়া রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তিনটে ডিফারেন্ট আমাদের ফ্যাটি অ্যাসিড দেওয়া রয়েছে। সেই ফ্যাটি অ্যাসিডস গুলো তারা একটা ট্রাইগ্লিসারাইড তৈরি করেছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি মিক্সড ট্রাইগ্লিসারাইড। এটা ক্লিয়ার থাকুক, দেখতে তোমাদের সুবিধা হবে পরে নোটসে। ওকে ওকে, নেক্সট প্রপার্টিজ অফ ফ্যাটস এন্ড অয়েল। ফ্যাট এন্ড অয়েল তারা তো ট্রাইগ্লিসারাইডই হচ্ছে, তাদের প্রপার্টিজ গুলো কি হয়? হাইড্রোজিনেশন অফ ফ্যাট এন্ড অয়েল। The difference between fat and oil is fats are solid in room temperature and oils are liquid in room temperature. এটা সবাই জানো নিশ্চয়ই। ফ্যাট কি হয়? সলিড হয় রুম টেম্পারেচারের মধ্যে এবং অয়েল হয় লিকুইড ইন রুম টেম্পারেচার। Hydrogenation is the process of converting liquid oil to solid fat by adding hydrogen to some of the double bond of the unsaturated carbon chain in presence of nickel as catalyst and marginal. হাইড্রোজেনেশন হচ্ছে কি যে যেগুলো অয়েল রয়েছে, অয়েল অ্যাকচুয়ালি কেন হয়, এগুলো যে লিকুইড কেন হয়, ফ্যাট এবং যে ফ্যাট যেগুলো সলিড আর যারা হচ্ছে আমাদের লিকুইড রয়েছে অয়েল, এগুলো বলো তো। আচ্ছা, কার ফ্লুইডিটি বেশি? কার ফ্লুইডিটি বেশি? অয়েলের ফ্লুইডিটি বেশি নাকি ফ্যাট যেগুলো সলিড রয়েছে সলিড ফ্যাট তার ফ্লুইডিটি বেশি? বলো। ফ্লুইডিটি বুঝতে পারছো, মানে লিকুইড নেচারটা, লিকুইড নেচারটা। অয়েলের অবশ্যই লিকুইড নেচারটা বেশি রয়েছে, আর যেগুলো ফ্যাট যেটাকে বলা হচ্ছে যে সলিড রয়েছে সেটার কম হচ্ছে। এবার তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি যে কিং স্ট্রাকচারের কথা বলছিলাম, কিং স্ট্রাকচারের কথা বলছিলাম, ওই কিং স্ট্রাকচারের কথা ভাবো। যে কিং স্ট্রাকচারে আমরা বললাম যে যদি এমন হয় যে যার প্যাকিং বেশি হবে তার ফ্লুইডিটি কম হবে, আর যার প্যাকিং কম হবে বা প্যাকেজিং বা সেটা যার কম হবে তার ফ্লুইডিটিটা বেশি হবে। ফ্লুইডিটি বেশি হবে, ফ্লুইডিটি কম হবে যার প্যাকিংটা যার ফ্লুইডিটি কম হবে, যার প্যাকিংটা কম হবে তার ফ্লুইডিটি যার প্যাকিংটা বেশি হবে তার ফ্লুইডিটি কম হবে, এবং যার প্যাকেজিংটা খুব কম হবে তার ফ্লুইডিটিটা বেশি হবে। অর্থাৎ যার মধ্যে আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বেশি দেখব তা সেটা কি হবে না সলিড হবে। স্যাচুরেটেড বেশি তাহলে সেটা সলিড হবে, আর যার আনস্যাচুরেটেড বেশি রয়েছে তাকে আমরা কি দেখব? যার আনস্যাচুরেটেড বেশি রয়েছে তাকে আমরা দেখব কি না সেটা অয়েলি হবে বা লিকুইড হবে। ওকে, স্যাচুরেটেড বেশি, স্যাচুরেটেড যদি মোর থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি মোর থাকে, মোর, তাহলে হবে আমাদের লিকুইড নেচার হবে, লিকুইড নেচার। আর আনস্যাচুরেটেড যদি হয়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি বেশি থাকে, ফ্যাটি অ্যাসিড যদি ওটা বেশি থাকে তাহলে আমরা সেখানে সলিড নেচার দেখতে পাবো। দেখতে পাবো কিনা বলো? যেটা আগে দেখিয়েছিলাম কিং স্ট্রাকচারের মাধ্যমে, ঠিক সেই জিনিসটা এখানে হয়। ফ্যাটসের মধ্যে আমরা দেখতে পাবো কি ফ্যাট যেটা হয় তার মধ্যে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অ্যামাউন্টটা অনেকটা বেশি থাকে, আর অয়েল যেটা হয় সেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা আমাদের হচ্ছে গিয়ে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেশি থাকে, যেই কারণে অয়েলটা লিকুইড ইন নেচার হয় রুম টেম্পারেচারে, ফ্যাটটা সলিড ইন নেচার হয় আমাদের এই টেম্পারেচারে, আমাদের রুম টেম্পারেচারে। এবারে হাইড্রোজেনেশন কি বলছে না লিকুইড অয়েলকে আমরা কনভার্ট করব কিসে? লিকুইড অয়েলকে আমরা কনভার্ট করব টু সলিড ফ্যাট। কিভাবে করব? লিকুইড রয়েছে তাকে আমি, লিকুইড রয়েছে মানে তার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অ্যামাউন্টটা বেশি রয়েছে। আনস্যাচুরেটেড অর্থাৎ তার মধ্যে কি রয়েছে? কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে। তাহলে এখানে আমি ডবল বন্ডকে হটাতে গেলে কি হতে হবে?
এখানে একটা কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাড করতে হবে, এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড করতে হবে। সেই হাইড্রোজেন অ্যাড যখন আমি করব, ডাবল বন্ডটা উড়ে যাবে। ডাবল বন্ড উড়ে গেলে ওটা কি হয়ে যাবে, তার যে সলিড নেচার রয়েছে, সেই সলিড নেচার সরি লিকুইড নেচার রয়েছে, সেই লিকুইড নেচার থেকে সলিড নেচারে চলে আসবে। কারণ ডাবল বন্ড উড়ে গেলে তার যে প্যাকেজিংটা রয়েছে, সেই প্যাকেজিং এর অ্যামাউন্টটা বা প্যাকেজিং এর যে ইন্টেন্সিটিটা সেটা বেড়ে যাবে। বোঝা গেল কিনা বলো? যেটা বলা আছে যে হাইড্রোজেনেশন, দ্য প্রসেস অফ কনভার্টিং লিকুইড অয়েল টু সলিড ফ্যাট বাই অ্যাডিং হাইড্রোজেন টু some of the double bond of unsaturated carbon chain, some of the double bond of unsaturated carbon chain, এটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোজেনেশন প্রসেস। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে বলো? হ্যালো 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 সুদীপ্তা, কোয়েল, ওকে ওকে ওকে। কোয়েল, এখন তোমার শরীর ঠিক আছে? তুমি অনেকগুলো ক্লাস শরীর খারাপের জন্য করতে পারোনি। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। তো এটা হলো আমাদের আচ্ছা। এবারে ফ্যাট অ্যান্ড অয়েলের আর একটা প্রপার্টি রয়েছে, এগুলোকে তোমাদের জিজ্ঞেস করা হয়, র্যানসিডিটি, এটা জিজ্ঞেস করা হয় স্কুল লেভেলে এক্সামে বা নিটের ক্ষেত্রেও কিন্তু জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ র্যানসিডিটি। র্যানসিডিটি তোমরা জেনারেলি দেখতে পাও, একটা তেলের মধ্যে একটা গন্ধ হয়, যেটাকে আমরা মানে সোজা কথায় বাংলাতে বলি যে তেল চিটানি গন্ধ বলা হয় না, যে তেল চিটানি গন্ধ হয়ে গেছে। তো সেই জিনিসটাই হয়। যেমন ধরো নারকেল নাড়ু ফাড়ু যদি হয় বাড়িতে কারো, সেটা যদি বেশ অনেক দিন থেকে যায়, তার মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে। সেই গন্ধটাই হলো কিসের জন্য হয় না, এই র্যানসিডিটির জন্য। র্যানসিডিটি কি হয় না, ট্রাইগ্লিসারাইড সামস বিকাম র্যানসিড, that is developing an unpleasant odor and flavor on exposure to moist air at room temperature. moist air, ওখানে জল যদি ঢুকে যায় তাহলে সে moist air এর জন্য ওই রুম টেম্পারেচার সেখানে কি একটা unpleasant odor বা একটা বেশ বাজে দুর্গন্ধ তৈরি হয়। Rancidity is caused by either hydrolysis of ester bond or oxidation of double bond. Hydrolysis of আমাদের যে হচ্ছে হাইড্রোলাইসিস অফ এক্সটার বন্ড, যেটা হচ্ছে তাদের গ্লিসারলের যে হাইড্রক্সিল গ্রুপ, গ্লিসারলের যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, সেই হাইড্রক্সিল গ্রুপ এবং আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিড গ্রুপ আছে, তাদের মধ্যে যে এস্টার বন্ড আছে, সেই এস্টার বন্ডের যদি আমরা তাদের হাইড্রোলাইসিস হয়ে যায় বা ভেঙে দেওয়া হয়, এবং অক্সিডেশন অফ ডাবল বন্ড, তাদের যে ডাবল বন্ডগুলো রয়েছে সেখানে যদি অক্সিডাইজ করে দেওয়া হয়, সেই অক্সিডেশনের ফলে কিন্তু এই র্যানসিডিটি তৈরি হয়। ঠিক আছে, একটা আনপ্লিজেন্ট অর্ডার তৈরি হয়। এগুলোকে আমরা কিন্তু জেনারেল আমাদের ডেইলি যে সমস্ত আমাদের কিন্তু নর্মাল লাইফে কিন্তু আমরা এই র্যানসিডিটি জিনিসটা দেখি। এটা কোনো তৈলাক্ত জিনিস বা তেলের কোনো জিনিস, সেগুলো কিন্তু একটা কিছুদিন পরে সেটা কি হয়ে যায় না, একটু গন্ধ হয়ে যায়, বাজে গন্ধ তৈরি হয়। সেই গন্ধটা কিসের জন্য হয় না, এই র্যানসিডিটির কারণে হয়, র্যানসিডিটির কারণে হয়। এই র্যানসিডিটি আবার দুই ধরনের হতে পারে। হাইড্রোলাইটিক র্যানসিডিটি যেটা বলা হলো যে দিস ডিউ টু হাইড্রোলাইসিস অফ এস্টার বন্ড, ডিউ টু হাইড্রোলাইসিস অফ এস্টার বন্ড যেটা তৈরি হচ্ছে, সেই এস্টার বন্ড বাই এনজাইম লাইপেজ এনজাইম প্রেজেন্ট ইন দা এয়ারবর্ন ব্যাকটেরিয়া। এয়ারবর্ন যে সমস্ত ব্যাকটেরিয়া, বাতাসের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে লাইপেজ এনজাইম থাকে। সেই লাইপেজ এনজাইমের প্রেজেন্সের জন্য বা তাদের অ্যাক্টিভিটির কারণে যে এস্টার বন্ডস গুলো রয়েছে, সেই এস্টার বন্ডস গুলো ভেঙে যেতে পারে, এবং সেই এস্টার বন্ড যদি তার মধ্যে হাইড্রোলাইসিস হয়ে যায় তখন সেই র্যানসিডিটি দেখা যেতে পারে। ইট ক্যান বি প্রিভেন্টেড বাই স্টোরিং ফুড ইন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরে এইরকম জিনিস রাখতে হয়, কারণ কি রেফ্রিজারেটরে রাখলে ভালো থাকবে একটাই কারণে, রেফ্রিজারেটরের মধ্যে আমাদের কি রয়েছে, টু রুম টেম্পারেচার একটা লো টেম্পারেচার রয়েছে। লো টেম্পারেচারে ধরো ব্যাকটেরিয়া আসলো, ব্যাকটেরিয়া কি রয়েছে, তার মধ্যে বিভিন্ন এনজাইমস রয়েছে, এবং এনজাইমস গুলোর একটা মিনিমাম টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার তারা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি দেখাতে পারে। আমাদের যে রেফ্রিজারেটর সেখানে টেম্পারেচার কত থাকে, ধরো এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমার অ্যারাউন্ড ধরো -1 বা 0 ডিগ্রি এরকম, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এইরকম কাছাকাছি টেম্পারেচার থাকে আমাদের যে হয় রেফ্রিজারেটর হয়। এবার ব্যাকটেরিয়া ওখানে ঢুকে গেলেও সে কিন্তু তার ফাংশন দেখাতে পারবে না, কারণ তার যে এনজাইমস গুলো রয়েছে, তাদের এনজাইম গুলো জেনারেলি 20 ডিগ্রি টেম্পারেচার বা 15-20 এইরকম টেম্পারেচারে কিন্তু তারা মিনিমাম অ্যাক্টিভিটি শো করতে পারে। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু তারা অ্যাক্টিভিটি শো করতে পারে না, এনজাইম তাদের অ্যাক্টিভিটি শো করতে পারে না।
যার ফলে লাইপেজ এনজাইম কাজ করতে পারবে না, হাইড্রোলাইসিস অফ এয়ার এস্টার বন্ডস উইল বি প্রিভেন্টেড and thus the rancidity formation or rancidity will be prevented. Oxidative rancidity কি রয়েছে? caused by the rupture of the double bond due to exposure to warmth air. গরম এয়ার যদি হয়, গরম যদি হাওয়া থাকে তখন সেই গরম এয়ারে এক্সপোজারে এসে এ হয়ে যাবে না, সেখানে অক্সিডেটিভ র্যান্সিডিটি হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট অ্যালডিহাইড উইথ লো মলিকুলার ওয়েট আর ফর্মড রিলিজিং অফ ফ্লেভার in cookies. Oxidative rancidity can be prevented by adding antioxidant like vitamin C, vitamin E, তারপরে হচ্ছে টোকোফেরল রয়েছে, আলফা টোকোফেরল রয়েছে, এই জিনিসগুলো দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে আমাদের যে অ্যাসিড রয়েছে COOH, এটার অক্সিডাইজড হলে অ্যালডিহাইড তৈরি হয় এবং অ্যালডিহাইড থেকে অক্সিডাইজড হলে অ্যালকোহল তৈরি হয়। এটা হচ্ছে একটা অর্গানিকের সূত্র রয়েছে। অ্যাসিডসকে তুমি যদি অক্সিডাইজ করো তাহলে অ্যালডিহাইড তৈরি হবে, আর যদি এটাকে অক্সিডাইজ করো তাহলে অ্যালকোহল তৈরি হবে, এরকম জিনিস একটা রয়েছে। তো যদি আমাদের অক্সিডেটিভ র্যান্সিডিটি কেন হচ্ছে? ডিউ টু রাপচার অফ দ্য ডাবল বন্ড ডিউ টু এক্সপোজার টু ওয়ার্মথ এয়ারে যদি হয়, সেখানে আমাদের মানে গরম হাওয়ার প্রেজেন্সের জন্য কিন্তু এই ডাবল বন্ডগুলো ভেঙে যায় এবং অ্যাজ এ রেজাল্ট সেখানে অ্যালডিহাইড তৈরি হয়ে যায়, অ্যালডিহাইড তৈরি হলে মলিকুলার ওয়েটে অ্যালডিহাইড তৈরি হয়, যার কারণে ওটাও একটা র্যান্সিড দেখা যায়। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য ভিটামিন সি, ভিটামিন ই বা আলফা টোকোফেরল এগুলোকে দেওয়া হয়। এই যে আমাদের বিভিন্ন যে ফুড প্রিজারভেটিভ রয়েছে না, ফুড প্রিজারভেটিভ যে ইউজ করা হয়, সেখানে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হয়। অ্যান্টিঅক্সিডেন্ট কারা? যারা এই অক্সিডেটিভ র্যান্সিডিটিটাকে তারা প্রিভেন্ট করবে। বিভিন্ন যে তেলের প্যাকেট যে থাকে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ভিটামিন সি বা ভিটামিন ই এদেরকে অ্যাড করা। তেলের সরষের তেল বলো বা তোমরা যে সাদা তেল খাওয়া হয়, সেই সাদা তেলে তার কম্পোজিশন দেখবে, সেই কম্পোজিশনে কোথাও না কোথাও ভিটামিন ই বা ভিটামিন সি কে দেখতে পাবে, কোনো না কোনো অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে রাখা হয়েছে, যাতে তারা কেন ওই তেলটা নষ্ট না হয়ে যায় ওয়ার্মথ এয়ারের জন্য, বা তার মধ্যে র্যান্সিডিটি যাতে না চলে আসে, তাকে প্রিজারভেন্ট বলা হয়, প্রিজারভেন্ট ব্যবহার করা হয়। স্যাপনিফিকেশন আরেকটা প্রপার্টিজ রয়েছে, স্যাপনিফিকেশন অফ ফ্যাট অ্যান্ড অয়েল। হোয়াট ইজ স্যাপনিফিকেশন? Hydrolysis of fats and oil by boiling with sodium hydroxide is called the saponification. Hydrolysis of fat and oils by boiling with sodium hydroxide NaOH দিয়ে যদি তাকে বয়েল করা হয় তাহলে সেই প্রসেসটাকে বলা হয় স্যাপনিফিকেশন। দিস প্রসেস ইউজ টু মেক সোপ, সাবান তৈরি করা হয় এই প্রসেসের মাধ্যমে। অয়েল ফয়েল দিয়ে যে মাছের যে বিভিন্ন তেল ফেল থাকে, বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত মাছ হয় সেই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু এই তোমরা যে সমস্ত সাবান ব্যবহার করো সেই সাবানগুলো তৈরি করা হয়। বহু স্কুলে, বাংলা মিডিয়ামে বহু স্কুলে কিন্তু এই সাবান তৈরিটা শেখানো হয়, বহু স্কুলে শেখানো হয়। তোমাদের কারো স্কুলে এরকম শিখিয়েছে? গ্রামের দিকে স্কুলগুলোতে শেখানো হয় সাবান তৈরির প্রসেস। This process is used to make soap, এটা বলা হলো। এবং soaps are the alkali metal, that is sodium, potassium, lithium salts of fatty acid. Alkali metal salts of fatty acid. Fatty soaps কি? সোপের যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় বলবে soaps are the alkali metal salts of fatty acid. Glycerol is an important byproduct of saponification process. Saponification প্রসেসের মধ্যে আবার গ্লিসারলও তৈরি করা হয়। It is recovered by evaporating the water layer. The crude soap is then purified and the coloring or purified added according to the market demands. পারফিউম যেগুলো অ্যাড করা হয়, যে বিভিন্ন সাবানে যে বিভিন্ন গন্ধ করো, তো গন্ধগুলো দেখা যায় স্যাপনিফিকেশন প্রসেসের মাধ্যমে প্রথমে সেখান থেকে ওয়াটার লেয়ারটাকে বাইরে বের করা, দেন হচ্ছে কি সোপটাকে তুলে আনা হলো, সোপটাকে তুলে তার মধ্যে কালার দেওয়া হয় বা পারফিউম যে গন্ধ, যে অ্যারোমা যেগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেন মার্কেটে ছাড়া হয়। হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি। কিছু কখন পৌঁছলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা
এরপরে আসি আমাদের কয়েকটা জিনিসে, যেটা হলো আমাদের ওয়াক্সেস রয়েছে। ওয়াক্সেস আর দ্য পার্ট অফ লিপিড ফ্যামিলির পার্ট আর এস্টারস অর লং চেন স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড having 14 to 36 কার্বন অ্যাটম উইথ লং চেন অ্যালকোহল থাকবে, যেখানে 16 থেকে 30টা কার্বনের অ্যাটম থাকে। অ্যালকোহল এরকম বড় বড় সব সাইজের ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহলের এস্টার, বড় বড় সাইজের, তাকে বলছি আমরা ওয়াক্সেস। ওয়াক্স কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, ওয়াক্সেসের প্রপার্টি জিজ্ঞেস করা হয় ওয়াক্সগুলো, এবং ওয়াক্সের এক্সাম্পল জিজ্ঞেস করা হয়, এবং কয়েকটা জিনিস রয়েছে সেগুলোকে আমি বলবো। ওয়াক্সেস আর লো মেল্টিং পয়েন্ট কিন্তু খুব কম হয়। ওকে, মেল্টিং পয়েন্ট কি? হ্যালো, মেল্টিং পয়েন্ট কি? কি বলবে? মেল্টিং পয়েন্ট और মেল্টিং টেম্পারেচার। সরবি মেল্টিং পয়েন্ট और মেল্টিং টেম্পারেচার কি? সরবি স্যার বলবো, হুম, যে তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয়। বরফ টরফ ছাড়ো, সলিড স্টেট থেকে যখন কোন একটা, হ্যাঁ সলিড, সলিড স্টেট থেকে লিকুইড। এক্স্যাক্টলি। তোমাকে আমি ওয়াটারে যেহেতু বলছি না, তাহলে যখন সিম্পলি জেনারেলাইজড বলা হচ্ছে তখন সবসময় বলবো যখন কোনো একটা মলিকিউল বা কোনো একটা কম্পাউন্ডে তার সলিড স্টেট থেকে যে টেম্পারেচার সেটা লিকুইড স্টেটে কনভার্টেড হয়ে যায়, তখন সেটাকে আমরা সেই টেম্পারেচারকে মেল্টিং টেম্পারেচার, মেল্টিং পয়েন্ট আমরা বলছি। Waxes are low melting stable solids which appear in নেচারে দেখা যাবে in both plants and animals, প্ল্যান্ট এবং অ্যানিমালদের মধ্যে কিন্তু দেখা যাবে। Wax coat protects surface of many plant leaves from water loss and attack by microorganism। প্ল্যান্টের জানো তো তোমরা নিশ্চয়ই লিফ রয়েছে, লিফের উপরে একটা ওয়াক্সি লেয়ার থাকে, যেটাকে বলা হয় কি বলা হয়, কিউটিকেলস বলা হয়। কিউটিকেলের যে লাইনিংটা থাকে সেটা হচ্ছে ওয়াক্সি লাইনিং, এগুলো সবার মধ্যে থাকে। এবং কেন থাকে না, ওয়াটার থেকে ওয়াটার লসটা প্রিভেন্ট করার জন্য। তাহলে ওয়াটার ট্রান্সপিরেশনের ফলে ওয়াটার লস হয়, সেখানে স্টোমাটা থাকে, স্টোমাটা থেকে ওয়াটার লস হয়, তাহলে লিপ সারফেস থেকে যাতে বেশি না ওয়াটার বের হয় তার জন্য কিউটিকেল লাইনিং থাকে, এবং মাইক্রো অর্গানিজম যাতে অ্যাটাক না করতে পারে সেটা প্রিভেন্ট করা হয়। Carnauba wax are major ingredients of car wax. Car wax and floor polish comes from the leaves of South American plant palm tree. Bee wax, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, bee wax is largely myrcene permitted, the esters of myrcene alcohol and palmitic acid। বলছি এটা এখানে কয়েকটা রয়েছে, সেগুলোর এক্সাম্পল তোমাদের বলতে হবে। Waxes also coat skin, hair and feather and also keep them pliable and waterproof। এভাবে করা হয়। এখানে কয়েকটা জিনিস লিখতে হবে তোমাদেরকে, চলো লেখো। বি ওয়াক্স, বি ওয়াক্স কার কার মাধ্যমে তৈরি হয়? পামিটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হিসেবে এখান থেকে পামিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 16 কার্বন, এন্ড সেখানে অ্যালকোহল হিসেবে কি থাকে? মিরিসিল অ্যালকোহল। এই অ্যালকোহলটা কত কার্বনে থাকে? 30 কার্বনে, C30 H61 H61 and OH। এটা হচ্ছে অ্যালকোহল। মিরিসিল অ্যালকোহলের সাথে পামিটিক অ্যাসিডের যে এস্টার ফর্ম হচ্ছে, ওকে, সেটাকে আমরা বলছি বি ওয়াক্স। আচ্ছা, বি ওয়াক্স ইজ অলসো কল্ড অ্যাজ বি ওয়াক্স, এটাকে জানতে হয়, ইজ also called as hexacosyl palmitate
পারমিটেড সিক্রেটেড কারা সিক্রেট করে সিক্রেটেড বাই ওয়ার্কার বি ওয়ার্কার বি ওকে এরা সিক্রেট করে আচ্ছা আর আর এইটাকে জেনে রাখতে হয় মেইনলি বি ওয়াক্সটাকে তোমাদের জেনে রাখতে হয় আরো ওয়াক্স রয়েছে আমাদের যেমন তোমার যেমন রয়েছে আমাদের সেরুমেন সেরুমেন or earwax that is secreted by আমাদের ceruminous gland secreted by ceruminous gland এটা একটু মনে রাখতে হবে এই এই ইনফরমেশনটা মনে রাখতে হবে আর একটা জিনিস ইনফরমেশন ব্যাকটেরিয়া দ্যাট কজ টিউবারকুলোসিস দ্যাট ইজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি যে রয়েছে সেই টিউবারকুলোসিস এবং লেপ্রোসি যারা করায় ব্যাকটেরিয়া দ্যাট কজ tuberculosis and leprosy produce wax নাম কি wax D এই wax D টা তাদের প্যাথোজেনিসিটির জন্য দায়ী রেসপন্সিবল ফর দেয়ার pathogenicity যে টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়া রয়েছে টিউবারকুলোসিস দেখাচ্ছে বা টিবি যেটা বলা হয় সে বা লেপ্রোসি যে ডিজিজ রয়েছে তাদের জন্য তাদের থেকে একটা ওয়্যাক্স বেরোয় যার নাম হচ্ছে ওয়্যাক্স টি যেটাই অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়াস গুলোর তাদের প্যাথোজেনিসিটির জন্য রেসপন্সিবল এটা এই যে কয়েকটা ইনফরমেশন আছে এটা মনে রাখতে হবে বি ওয়্যাক্স এরকম দেখতে হয় বি যে মৌচাক রয়েছে সেই সেখানে এভাবে ওয়ার্কার বিজ গুলো তারা ওয়্যাক্স তৈরি করে তাদের এই যে কুম্ভ রয়েছে এগুলোকে সব একটা একটা কুম্ভ বলা হয় সেই কুম্ভের মধ্যে এগুলোকে দেখা যায় বুঝছি এবারে চলো আমরা চলে যাব স্ট্রাকচারাল লিপিডসে বা এখানে মেনলি কনজুগেট লিপিড যেগুলো আমরা পড়েছিলাম কনজুগেট লিপিড আর কম্পাউন্ড লিপিড সেইগুলোকে আমরা পড়ব কেমিক্যাল অ্যানালিসিস অফ the isolated material shows that lipids are the major components of most membranes. These lipids are not triglyceride but another group of compounds called the complex lipid. তাদেরকে বলছি আমরা এগুলো ট্রাইগ্লিসারাইড থাকে না এগুলো থাকে কিনা কমপ্লেক্স লিপিড অর তাদেরকে আমরা বলছি কনজুগেট লিপিড কমপ্লেক্স লিপিড অর কনজুগেট লিপিড there are two types of complex lipid এক হচ্ছে কি আমাদের ফসফোলিপিড আমরা পড়বো আর একটা হচ্ছে আমাদের গ্লাইকোলিপিড পড়বো এবং আরো রয়েছে আমাদের লাইপোপ্রোটিন বা ক্রোমোলিপিড পড়বো সেগুলো ততটা ইম্পর্টেন্ট না পড়বো কিন্তু আমরা কমপ্লেক্স লিপিডের মধ্যে কি কি পড়বো আমরা ফসফোলিপিড কি phospholipids are they are ester of phosphoric acid and they are esters of phosphoric acid. There are two main types of phospholipids in the cellular membranes মধ্যে দুই ধরনের মানে তোমার লিপিড মানে ফ্যাটি অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড এদের এস্টার ফর্ম সেটাকে আমরা বলছি ফসফোলিপিড তো ফসফোগ্লিসারাইড প্রথমে রয়েছে আমাদের ফসফোগ্লিসারাইড দিস আর অলসো নোন অ্যাজ দা ফসফাটাইডাইল কোলিন স্পেলিংটা দেখে রাখবে ফসফাটাইডাইল কোলিন আর যেটাকে বলা হয় লেসিথিন they are built from long chain fatty acid glycerol and fatty acid and phosphoric acid লং চেন ফ্যাটি অ্যাসিড সেখানে থাকছে গ্লিসারল থাকছে এবং ফসফরিক অ্যাসিড সেখানে প্রেজেন্ট থাকছে এটা নিয়ে টোটাল ফসফোগ্লিসারাইড বলছি বা ফসফাটাইডিল কোলিন যেখানে বলা আছে
স্ফিঙ্গোমাইলিন একটা রয়েছে, আর একটা স্ফিঙ্গোমাইলিন কি না, দে ডু নট কন্টেন গ্লিসারল, এখানে গ্লিসারল থাকে না অ্যালকোহল হিসেবে, এখানে কি থাকে, ইনস্টিড দে কন্টেন স্ফিঙ্গোসাইন, লং চেন unsaturated amino alcohol, এটা মনে রাখতে হবে। স্ফিঙ্গোসিন ইজ এ লং চেন unsaturated amino alcohol, এটা তাদের মধ্যে প্রেজেন্ট থাকছে। only one fatty acid is attached to the sphingosine. Sphingomyelins are found in the brain, কোথায় কোথায় দেখা যাবে, important information. Sphingomyelins are found in the brain and nervous tissue and in the myelin sheath এর মধ্যে দেখা যাবে। the protective coat of নার্ভের যে protective coat সেটা হচ্ছে আমাদের myelin sheath, সেখানে sphingomyelins কে দেখা যাবে। আচ্ছা, ফসফাটাইডিল কোলিন যেটা ছিল, ফসফাটাইডিল কোলিন, সেখানে কি থাকছে, আমাদের গ্লিসারল থাকছে, এই যে গ্লিসারলের সাথে এই যে একটা ফ্যাটি অ্যাসিড, এখানে একটা ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, দুটো হয়েছে। এবং তার যে 3 নম্বর যে ওয়েজটা ছিল গ্লিসারলের, 3 নম্বর যে ওয়েজটা ছিল, সেই 3 নম্বর ওয়েজের সাথে একটা ফসফরিক অ্যাসিড অ্যাড হয়েছে, ফসফরিক অ্যাসিড। যার কারণে তৈরি হচ্ছে কি ফসফাটাইডিল কোলাইন বা কোলিন। গ্লিসারল রয়েছে, গ্লিসারল, এখানে দুটো ফ্যাটি অ্যাসিড, দুটো অ্যালকোহলের সাথে দুটো ফ্যাটি অ্যাসিড, এবং আর যে 3 নম্বর যে অ্যালকোহলটা রয়েছে, সেই 3 নম্বর অ্যালকোহলের সাথে একটা ফসফরিক অ্যাসিড হলো, দিয়ে ফসফাটাইডিল কোলিন, অ্যানাদার টাইপ অফ ফসফোলিপিড, সেটা আমাদের তৈরি হবে। স্ফিঙ্গোমাইলিন যেটা রয়েছে, স্ফিঙ্গোমাইলিনের ক্ষেত্রে আমাদের এখানে গ্লিসারল থাকে না, থাকে কি, সেখানে থাকে স্ফিঙ্গোসিন থাকে, যেটা একটা কিনা অ্যামাইনো অ্যালকোহল। এটা যে টোটাল স্ফিঙ্গোসিন রয়েছে, যেটা হচ্ছে এটা টোটাল একটা স্ফিঙ্গোসিন, যেটা একটা অ্যামাইনো অ্যালকোহল, তার সাথে এইদিকে একটা ফ্যাটি অ্যাসিড, আমাদের তার যে ওয়েট রয়েছে সেখানে একটা ফ্যাটি অ্যাসিড অ্যাড হচ্ছে, যেটাকে আমরা বলছি কিনা স্ফিঙ্গোমাইলিন। ফসফাটাইডিল কোলিন এখানে দেখানো আছে আলাদা করে। জেনারেল স্ট্রাকচার অফ গ্লিসারোফসফোলিপিড, নোট দ্য গ্লিসারোফসফোলিপিড কি হয় না, গ্লিসারোফসফোলিপিড যেগুলো হয়, অর্থাৎ যেখানে অ্যালকোহল হিসেবে গ্লিসারল থাকবে, যার দুটো অ্যালকোহল গ্রুপের সাথে দুটো ফ্যাটি অ্যাসিড অ্যাড থাকবে, এখানে একটা ফ্যাটি অ্যাসিড, আর তার যে 3 নম্বর যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেখানে আমাদের একটা ফসফেট গ্রুপ থাকবে, তখন সেটা হবে আমাদের ফসফোলিপিড, আমরা জেনারেল বলি। এই জন্য ফসফোলিপিডের তোমাদেরকে বলেছিলাম যে ফসফোলিপিডের স্ট্রাকচারটা হয় যে হেড থাকে আর দুটো টেল থাকে, এবং সেই হেড এবং টেলে কি বলেছিলাম, হেডটাকে কি বলেছিলাম, পোলার, আর টেলটাকে বলেছিলাম নন পোলার, তাই না? কেন হেড হচ্ছে কি, এই যে অ্যালকোহলটা, গ্লিসারলের যে OH গ্রুপটা সাথে ফসফরিক অ্যাসিড গ্রুপ রয়েছে, এটা তৈরি করে আমাদের হেড অফ ফসফোলিপিড তৈরি করছে, আর এই যে দুজন রয়েছে এরা তৈরি করছে আমাদের টেল পোরশন। ফসফোলিপিডের হেড আর হেড পোরশনে যেহেতু ফসফেট গ্রুপ অ্যাড থাকছে, সেটা হয়ে যায় আমাদের পোলার অর হাইড্রোফিলিক, পোলার অর এটাকে বলা হয় হাইড্রোফিলিক। ফসফোলিপিডের কথা ভাববে, সেল মেমব্রেনে হাইড্রোফিলিক, আর এখানে যদি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, ফ্যাটি অ্যাসিড ওয়াটার সলিবল নয়, সেজন্য এটা কি হয় না, হাইড্রোফোবিক টেল আর হাইড্রোফিলিক হেড, আর পোলার হেড, নন পোলার টেল। বোঝা গেছে এটা? হ্যালো হ্যালো, ওকে ওকে ওকে। অর্ণবীর অনেকক্ষণ রেসপন্স পায়। অর্ণবী ঠিক আছে তো? ওকে, গ্লিসারোফসফোলিপিড এখানে দেখা রয়েছে কয়েকটা
কিছু ধরনের গ্লিসারল ফসফোলিপিড দেখা যায়, যেমন ধরুন ফসফাটাইডিল কোলিন, ফসফাটাইডিল ইথানোন অ্যামিন। এগুলো জাস্ট দেখে রাখবে, এগুলো তোমাদের জিজ্ঞেস করবে না, তবে হ্যাঁ নাম জিজ্ঞেস করতে পারে, নামগুলো জিজ্ঞেস করতে পারে, আর কিছুই নয়। তোমাদের এই সমস্ত স্ট্রাকচার জিজ্ঞেস করবে না কখনো, বাট জেনে রাখতে পারো। ওকে, আর ফসফাটাইডিল গ্লিসারল, ফসফাটাইডিল সেরিন, এরকম বিভিন্ন রকম আমাদের ফসফোলিপিড রয়েছে বা গ্লিসারল ফসফোলিপিড রয়েছে। আচ্ছা, মাইলিনেটেড নার্ভ ফাইবারে দেখানো হয়েছে, এখানে যে স্পিঙ্গোমাইলিন থাকে, mixture of proteins and phospholipid forming a whitish insulating sheet found around the nerve fiber which increases the speed at which এখানে পরে দেখবো, এটা দরকার নেই। কমপ্লেক্স লিপিড, এবারে আসো কমপ্লেক্স লিপিডের মধ্যে আর যেটা রয়েছে, আমরা ফসফোলিপিড তো দেখলাম, এবারে রয়েছে আমাদের গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড দ্যাট ইজ লিপিড মলিকিউল দ্যাট কন্টেন্স কার্বোহাইড্রেট মলিকিউলস, লিপিড মলিকিউলস দ্যাট কন্টেন কার্বোহাইড্রেট মলিকিউলস, তাদেরকে আমরা বলছি গ্লাইকোলিপিড, which is usually simple sugar like কার্বোহাইড্রেট হিসেবে এখানে কি থাকে, সিম্পল সুগার থাকে, গ্লুকোজ বা গ্যালাক্টোজ এখানে থাকে। দে আর অলসো কল কার্বোসাইডস, মনে রাখবে, সরি কার্বোসাইড বলতে সেরিব্রোসাইড বিকজ দে ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন দ্য ব্রেন। সেরিব্রোসাইড বলা হয় কারণ তারা বেশিরভাগ ব্রেনের মধ্যে এদেরকে ম্যাক্সিমাম পাওয়া যায়, তাদেরকে সেরিব্রোসাইডও বলা হয়। এখানে কার্বোহাইড্রেট এবং লিপিড মলিকিউল যার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, কার্বোহাইড্রেট হিসেবে সেখানে সিম্পল সুগার যেমন গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সেখানে প্রেজেন্ট থাকবে। মনে রাখবে দে আর জেনারেলি ফাউন্ড ইন ব্রেন, মনে রাখবে এটা। মেমব্রেন লিপিড ফসফোলিপিড হয়েছে ন্যাচারালি এগ্রিগেট ফ্রম দ্য বাইলেয়ার্স, গ্লিসারোফসফোলিপিড, স্পিঙ্গোফসফোলিপিড হচ্ছে স্টেরল। এবার রয়েছে আমাদের স্টেরল, মেমব্রেনস এর মধ্যে যেটা থাকে, মেমব্রেনস এর মধ্যে আরেকটা জিনিস থাকে স্টেরল, দ্যাট ইজ কোলেস্টেরল বা আর্গোস্টেরল ইন প্ল্যান্ট স্টেরল যেটা বলা হয়। যদি অ্যানিমাল স্টেরল হয় সেটাকে বলা হয়, অ্যানিমাল স্টেরল হলে কোলেস্টেরল বলে, প্ল্যান্টের ক্ষেত্রে কোলেস্টেরলকে বলা হয় আর্গোস্টেরল বলা হয়। এগুলো কি স্টেরলস, অ্যাকচুয়ালি কি স্টেরল এক ধরনের লিপিডস মলিকিউল, লিপিড লাইক মলিকিউলস। ফাংশন অফ ফসফোলিপিড, আমরা কি কি দেখবো, কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন বোথ স্ট্রাকচারাল এন্ড রেগুলেটরি ফাংশন, ফসফোলিপিড ইন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সমস্ত ফসফোলিপিড থাকে মনে রাখবে ইনফরমেটিভ, এগুলো থাকে তোমাদের লেসিথিন থাকে, লেসিথিন থাকতে পারে, এখানে লেসিথিন থাকে, ফসফাটাইডিল কোলিন যেটা, সেফালিন থাকে, কার্ডিওলিপিন থাকে, কার্ডিওলিপিন মেইনটেইনস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কার্ডিওলিপিন থাকে ওখানে, মনে রাখতে হবে কার্ডিওলিপিন কি অ্যাকচুয়ালি। কার্ডিওলিপিনকে কখনো ওই হঠাৎ করে হার্ট ফার্টের কথা বলে দেবে না, বলবে যে এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। অ্যাবজর্পশন অফ ফ্যাট, ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে ফসফোলিপিড, ট্রান্সপোর্ট অফ লিপিডে হেল্প করে, অ্যারাকিডোনিক অ্যাসিড সার্ভ অ্যাজ দ্য প্রিকারসর অফ ভ্যারিয়াস ইকোসানোয়েট, সেফালিন রয়েছে ব্লাড ক্লটিং, আমাদের ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে আমাদের সেফালিন যে ফসফোলিপিড রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে। ইনফরমেশন, এগুলো সবকটা ইনফরমেশন খুবই এসেনশিয়াল, সবকটা ইনফরমেশন একদম মাথায় রাখবে। স্পিঙ্গোফসফোলিপিড এর ফাংশন কি, ফাউন্ড ইন লার্জ কোয়ান্টিটিজ ইন ব্রেন এন্ড নার্ভ টিস্যু, সেরিব্রোসাইটস এর সাথে সাথে স্পিঙ্গোলিপিড ওখানে থাকে কিন্তু। ফ্যাটি অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কোলিন এন্ড আ কমপ্লেক্স অফ অ্যামাইনো অ্যালকোহল দ্যাট ইজ দ্য স্পিঙ্গোসিন। কি কি তৈরি, ফ্যাটি অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, কোলিন থাকে এন্ড আ কমপ্লেক্স অ্যামাইনো অ্যালকোহল দ্যাট ইজ দ্য স্পিঙ্গোসাইন। নো গ্লিসারল ইজ প্রেজেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্পিঙ্গোলিপিডের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে কিন্তু আমাদের গ্লিসারল প্রেজেন্ট থাকে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য কম্বিনেশন অফ স্পিঙ্গোসিন প্লাস ফ্যাটি অ্যাসিড ইজ নোন অ্যাজ সেরামাইড, সেরামাইড বলে, সেদিকে আমরা সেরিব্রোসাইড বলছিলাম, এটাকে বলা হয় কি সেরামাইড বলে। ফাউন্ড ইন গ্লাইকোস্পিঙ্গোলিপিডস এখানে দেখা যায়, সেরামাইড বলছে। এগুলো ইনফরমেশন, সব ইনফরমেশন মনে রাখতে হবে। স্পিঙ্গোলিপিডের স্ট্রাকচার আগে দেখানো হয়েছে। গ্লাইকোলিপিড that is widely distributed in every tissue of the body, particularly nervous tissue such as brain, outer leaflet of plasma membrane, whereas there contain cell surface carbohydrate, glycosphingolipid, ceramide and one more of sugar. Ganglioside রয়েছে। আচ্ছা, লাইপোপ্রোটিন, এটা বেরে খুব ইম্পর্টেন্ট, লাইপোপ্রোটিন খুব ইম্পর্টেন্ট জিনিস, লাইপোপ্রোটিন খুব ইম্পর্টেন্ট জিনিস। কমপ্লেক্স অফ লিপিডস উইথ প্রোটিন, এবং এর মেন কাজ কি,
main function is to transport vehicle for lipid, transport vehicle of lipid কে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় লাইপোপ্রোটিন। চারটে টাইপের হয়, পাঁচটা টাইপের হয়। কাইলোমাইক্রন হয়। কাইলোমাইক্রন তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে যখন আমরা খাওয়া দাওয়া মাইসেলি ফর্ম করে ডাইজেস্টিভ সিস্টেমে স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইনে এটাকে দেখা যায় মাইসেলি ফর্ম করে কাইলোমাইক্রন। স্মল ইন্টেস্টাইনের জায়গাটা এখানে দেখা যায়, স্মল ইন্টেস্টাইনে সেখানে দেখা যায় কিসের জন্য? ফ্যাট অ্যাবজর্পশন অফ ফ্যাট, অ্যাবজর্পশন অফ ফ্যাট, এই কাজে লাগে আমাদের কাইলোমাইক্রন। এরপরে যে জিনিসগুলো রয়েছে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন এন্ড হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, ভিএলডিএল, এলডিএল, এইচডিএল। এটা সম্বন্ধে জানো নিশ্চয়ই। কি হয় জেনারেলি এই যে কথাটা বলা আছে লো ডেনসিটি, হাই ডেনসিটি, ভেরি লো ডেনসিটি, এই ডেনসিটিটা কিসের উপর ডিপেন্ড করে? ডেনসিটিটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো ডেনসিটি যে ডিপেন্ড করে রয়েছে লাইপোপ্রোটিনের কি কি রয়েছে? লাইপোপ্রোটিন আমাদের লিপিড প্লাস প্রোটিন। এখানে প্রোটিনের ডেনসিটি, প্রোটিনের অ্যামাউন্টটা কত তার উপর ডিপেন্ড করে এই ডেনসিটি মেজার করা হচ্ছে। যার মধ্যে লো ডেনসিটি হচ্ছে বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন মিন্স তার মধ্যে লিপিডটা অনেক বেশি, লিপিড ইজ হাই এন্ড যে এটা বলছি তারা ভিএলডিএল অর এলডিএল, এদের ক্ষেত্রে কিন্তু লিপিড বেশি কিন্তু প্রোটিনটা অনেক কম, ঠিক আছে? লো ডেনসিটি লাইপোপ্রোটিন, লিপিড বেশি রয়েছে। লাইপোপ্রোটিনের মেন কাজ কি? ট্রান্সপোর্ট অফ লিপিড। যার মধ্যে লিপিড এত বেশি রয়েছে সে আর লিপিডের সাথে অ্যাড হতে পারবে? লিপিড কনসেন্ট্রেশন তার মধ্যে অলরেডি বেশি, সে কিন্তু লিপিডের সাথে আর বাইন্ড হতে পারবে না। দ্যাট ইজ ওয়াই ভিএলডিএল বা এলডিএল এরা কিন্তু লিপিড আমাদের যে লিপিডস কে তারা কিন্তু ট্রান্সপোর্ট করতে পারে না। এখানে গল্প রয়েছে অনেকগুলো, আর বলছি। আর হচ্ছে এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যেখানে কি হচ্ছে না লিপিডের ডেনসিটি কম কিন্তু প্রোটিনের ডেনসিটিটা কিন্তু অনেকটা বেশি হয়। লিপিডের ডেনসিটি কম, প্রোটিনের ডেনসিটি অনেক বেশি হয়। তাহলে তারা কি করতে পারবে না? এই লিপিডসটাকে, তাহলে লিপিড অলরেডি কম রয়েছে, তাহলে সেই লিপিডের সাথে কিন্তু বাইন্ড হতে পারবে, এবার একটা জিনিস বলা হয় যে আমরা যে স্টেরল পড়লাম, কোলেস্টেরল, সেখানে দেখবে তোমরা হয়তো টিভিতে অ্যাড দেখেছো বা কোনো ডক্টরদের বা কোনো বিভিন্ন নিউট্রিশনিস্টদের কাছে শুনেছো যে আমরা যখনই খেতে যাব বা তেল আমরা যে ইউজ করব সেখানে যেন অবশ্যই দেখি যে এইচডিএল এর অ্যামাউন্টটা অনেক বেশি রয়েছে, রাদার সেখানে যেন এলডিএলটা কম থাকে, এলডিএল অর ভিএলডিএল কম থাকে। এটা আমরা শুনেছি মনে হয়। কেন বলা হয়? এইচডিএল কে একটা বলা হয় যে গুড কোলেস্টেরল বলা হয়, আর এলডিএল কে বা ভিএলডিএল কে কি বলে না, ব্যাড কোলেস্টেরল বলা হয়। কেন বলা হয়? এলডিএল এর ক্ষেত্রে কি হচ্ছে? লিপিড বেশি, প্রোটিনটা কম রয়েছে। এবার তুমি এখানে তার মধ্যে কি দিলে না, কোলেস্টেরল দিলে, তার মধ্যে অলরেডি লিপিড এতটা বেশি রয়েছে সে কিন্তু কোলেস্টেরলের সাথে বাইন্ড করতে পারবে না। আর লাইপোপ্রোটিনের কাজ কি না, ট্রান্সপোর্ট অফ লিপিডস, এটা হচ্ছে মেন কাজ। তাহলে এই এলডিএল এই কোলেস্টেরলকে ট্রান্সপোর্ট করাতে পারবে না। whereas এইচডিএল যদি আমরা দেখি, এইচডিএল এর ক্ষেত্রে লিপিডের অ্যামাউন্টটা কম, তার মধ্যে কম রয়েছে কিন্তু প্রোটিনের অ্যামাউন্টটা, প্রোটিন যে রয়েছে সেই প্রোটিনের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি রয়েছে, যার ফলে তুমি যদি সেখানে তুমি কোলেস্টেরল যদি দিয়ে দাও তাহলে কিন্তু এই লিপিড যেহেতু কম রয়েছে এর সাথে কিন্তু সুন্দরভাবে বাইন্ড করবে এবং এটাকে ধরে টেনে নিয়ে চলে যাবে, কমপ্লেক্স ফর্ম করে এটা টেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে? এবার কোলেস্টেরল যদি জমা হয় মানে কোথাও ধরো আমাদের ব্লাড ভেসেলস রয়েছে, এখানে ব্লাড ভেসেলস রয়েছে, তো ব্লাড ভেসেলের মধ্যে যদি আমাদের ধরো আমি বলে দিচ্ছি যে এইচডিএল রয়েছে আর ধরো আমাদের এখানে এরকম কোলেস্টেরল মলিকিউল রয়েছে, তাহলে এইচডিএল এখানে আসবে, এই কোলেস্টেরলকে ধরবে, এর সাথে বাইন্ড হবে, দিয়ে এটাকে সরিয়ে নিয়ে চলে যাবে, আমাদের ব্লাড ভেসেলস কি হবে দেন পরিষ্কার হয়ে যাবে।
ব্লাড ভেসেল পরিষ্কার হয়ে যাবে। হোয়ারাস যদি আমার এখানে যদি এলডিএল থাকে, এলডিএল বা এইচডিএল থাকে, আর ভিএলডিএল থাকে, এলডিএল আর ভিএলডিএল যদি থাকে, ভিএলডিএল যদি থাকে, তাহলে কি আমাদের এখানে কোলেস্টেরল রয়েছে, এই কোলেস্টেরলের কাছে আসবে কিন্তু বাইন্ড হতে পারবে না, কারণ তার মধ্যে অলরেডি লিপিডের অ্যামাউন্টটা অনেক বেশি রয়েছে, সেই কোলেস্টেরলের সাথে বাইন্ড করতে পারবে না, সো এটাকে ট্রান্সপোর্ট করতে পারবে না। যার ফলে ক্ষতিটা কি হবে, ব্লাড ভেসেলস এর মধ্যে আমাদের লিপিডের অ্যামাউন্টটা বাড়বে, যেই রিলেটেড দুটো ডিজিজ হয়। একটা ডিজিজের নাম হলো, এখানে কি হতে পারে না, এখানে যে কোলেস্টেরল গুলো রয়েছে সেগুলো সব যদি আমাদের এলডিএল যদি থাকে, এলডিএল বা ভিএলডিএল যদি থাকে, এলডিএল আর ভিএলডিএল যদি থাকে, এলডিএল আর ভিএলডিএল যদি থাকে, তাহলে কোলেস্টেরল এখানে কিন্তু পরপর পড়েই থাকবে, এরপর পর থিতিয়ে যাবে। ঠিক আছে, থিতিয়ে গেলে কি হবে না, এই যেখানে একটা প্লাগ তৈরি হবে, যে আমাদের যে কোলেস্টেরল সেখানে একটা তার স্ট্যাক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি ধরো আমাদের করোনারি আর্টারি রয়েছে, কার্ডিওভাস আমাদের হার্ট যে রয়েছে, হার্টের মধ্যে করোনারি আর্টারি রয়েছে, যেটা যে কি করে না আমাদের যে হার্টকে ব্লাড সাপ্লাই দেয়, হার্টের অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ব্লাড সাপ্লাই দেয়। তো সেখানে যদি এরকম কোলেস্টেরল অ্যাড হতে থাকে, দুটো ঘটনা ঘটে, এক হলো, দুটো ঘটনা বলছি, দুটো ঘটনা ঘটছে। এক হলো ধরো আমাদের কোলেস্টেরল যে প্লাগ জমা হচ্ছে, কোলেস্টেরলটা আমাদের এখানে জমা হতে পারে ভেতরে, এরকম কোলেস্টেরল ভেতরে জমা হতে পারে, এরকম প্লাগ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে কোলেস্টেরল যে প্লাগ তৈরি হচ্ছে এটাকে বলা হয় ব্লক, বলা হয় ব্লক তৈরি হচ্ছে। বা এই যে ডিজিজটা, এই ডিজিজটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। মনে রাখে, টার্ম যেন মনে থাকে, আমি কিন্তু কার্ডিওভাস্কুলার ব্লাড সার্কুলেশন পড়ানোর সময় ধরবো, তখন কিন্তু আর বলবো না। অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। আর একটা ঘটনা ঘটতে পারে, ব্লাড ভেসেলস রয়েছে, ব্লাড ভেসেলস এর বাইরেও জমা হতে পারে কোলেস্টেরল মলিকিউল, বাইরেও জমা হতে পারে, এদিকে বাইরেও জমা হতে পারে। এদিকে বাইরে জমা হলে কি হবে না, এখানে একটা প্রেসার তৈরি হবে, তারপরে কি হবে না, এদিকে যে ব্লাড ভেসেলসটা এটাও কিন্তু এখানে শ্রিঙ্ক করবে, এটাও একটা ব্লকেজ তৈরি হয়। এই যে ব্লকেজটা রয়েছে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস এন্ড আর্টারিওস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোসিস এবং আর্টারিওস্ক্লেরোসিস হবে কখন, হলে কি হবে না, হার্ট ব্লক দেখা যাবে, হার্ট ব্লক। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো, সৌরভ গাঙ্গুলি হয়েছিল না, সৌরভ গঙ্গোপাধ্যায় যে হয়েছিল হার্ট ব্লক, এই হার্ট ব্লক হয়েছিল কারণ তাদের যে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারির মধ্যে এরকম জমে গেছিল। এখানে কি করা হয়, এটাকে অ্যানজিওপ্লাস্টি করা হয়, অ্যানজিওপ্লাস্টি করে এখানে স্টেন্ট বসানো হয়, স্টেন্ট বসিয়ে এগুলোকে ট্রিটমেন্ট করা হয়। স্টেন্ট বলতে এখানে একটা এরকম একটা টিউব, জালের মতন টিউব এরকম দিয়ে দেওয়া হয়, যার মধ্যে কি থাকে, জালের মতন টিউব দেওয়া হয়, যাতে এই ব্লাড ভেসেলস এর মধ্যে আর কোনো কিছু না জমা পড়ে, এবং এই যে এখানে যে রাফনেস হয়ে গেছে, সেই রাফনেস যাতে না থাকে, এখানে আমাদের টিউব বসিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় স্টেন্ট বলা হয়, স্টেন্ট বসানো হয়। ঠিক আছে, বা যদি কারোর ব্লকেজ যদি খুব বেশি হয়, অনেকগুলো করোনারি আর্টারির মধ্যে হয়, তখন সেখানে তাদের ক্ষেত্রে যে করা হয়, বাইপাস সার্জারি করা হয়। বাইপাস সার্জারি বলবো, তোমাদের কার্ডিওভাস্কুলার পড়ানোর সময় বাইপাস সার্জারি তার কথা বলবো। তো অ্যাথেরোস্ক্লেরোসিস এবং আর্টারিওস্ক্লেরোসিস হবে যদি আমাদের যে খাবারের মধ্যে যদি এলডিএলটা বেশি থাকে, এলডিএল বা ভিএলডিএল বেশি থাকে, কোলেস্টেরল তো থাকছে আমাদের বডিতে, তো কোলেস্টেরলকে সে ট্রান্সপোর্ট করতে পারবে না। কোলেস্টেরল যদি না ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটা আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে জমা হয়ে যাবে, জমা হয়ে আর্টারিওস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটনা ঘটাবে, যার ফলে আমাদের এই হার্ট ব্লক হতে পারে। মনে থাকবে, আর্টারিওস্ক্লেরোসিস আর অ্যাথেরোস্ক্লেরোসিস। atherosclerosis within the blood vessels আর arteriosclerosis on the or above the blood vessels যদি হয়। ওকে, স্টেরয়েড রয়েছে, এরপরে যে জিনিস রয়েছে স্টেরয়েড। স্টেরয়েড কম্পাউন্ড কন্টেনিং সাইক্লিক স্টেরয়েড নিউক্লিয়াস। আচ্ছা, এখানে এগুলো কি না সাইক্লিক কম্পাউন্ডের স্টেরয়েড গুলো তৈরি হয়, সেখানে সাইক্লোপেন্টেন রিং থাকে, এরকম এ বি সি ডি এরকম বিভিন্ন রকমের রিং থাকে। সেভারাল স্টেরয়েড ইন বায়োলজিক্যাল সিস্টেম কি কি থাকে, ধরো কোলেস্টেরল একটা স্টেরয়েড,
কোলেস্টেরল একটা স্টেরয়েড, বাইল সল্ট একটা স্টেরয়েড, ভিটামিন ডি একটা স্টেরয়েড, সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সেগুলো একটা স্টেরয়েড, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন তারা স্টেরয়েড, অর্থাৎ যেখানে আমরা ওই কর্টিকয়েড হরমোন গুলো দেখতে পাবো, সিক্স কর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এই সমস্ত যে হরমোন গুলো দেখতে পাবো সেগুলো সবই স্টেরয়েডিয়াল হরমোন। কার্ডিয়াক গ্লাইকোসাইডস, অ্যালকালয়েড এগুলো সব স্টেরয়েড কম্পাউন্ড হয়। কোলেস্টেরল দ্যাট ইজ দ্য বেস্ট নোন স্টেরয়েড অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা বললাম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা বললাম তোমাদেরকে, সেই অ্যাথেরোস্ক্লেরোসিস গুলো রেসপন্সিবল থাকে আমাদের এই কোলেস্টেরল। প্রিকারসর অফ লার্জ নাম্বার অফ ইকুয়ালি ইম্পর্টেন্ট স্টেরয়েড, যেমন ধরো বাইল অ্যাসিডের জন্য বা অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন এদের তৈরিতে, সেক্স হরমোন তৈরিতে, বা ভিটামিন ডি অর আর্গোস্টেরল এগুলো তৈরিতে। আর্গোস্টেরল কি? প্ল্যান্ট কোলেস্টেরল। আর্গোস্টেরল হচ্ছে প্ল্যান্ট কোলেস্টেরল, মনে থাকে যেন। কার্ডিয়াক গ্লাইকোসাইড এগুলো তৈরিতে কোলেস্টেরল খুব ইম্পর্টেন্ট। প্রপার্টিজ ইয়েলোইশ ক্রিস্টালাইন সলিড, কোলেস্টেরলকে যদি তাকে সলিডিফাইড করে দেওয়া হয় তাহলে দেখা যায় কি ইয়েলো কালারের হয় এবং সেটা ক্রিস্টালাইন সলিড। ইনসলিবল ইন ওয়াটার এন্ড সলিবল ইন অর্গানিক সলভেন্ট, স্বাভাবিক কথা, লিপিড মলিকিউল যেহেতু ওয়াটারে ইনসলিবল হবে, ওয়াটারে ইনসলিবল হবে, ওয়াটারে ইনসলিবল হবে, ওয়াটার ইনসলিবল এবং অর্গানিক সলভেন্টে সলিবল। ফাংশন প্রেজেন্ট ইন নার্ভাস টিস্যু দ্যাট ইজ ইনসুলেটেড কভার। বায়োকেমিক্যাল ফাংশন দেখা যায় প্রিকারসর ফর মেনি বায়োকেমিক্যাল সাবস্টেন্সেস এন্ড কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। কোলেস্টেরল সেল মেমব্রেন, তাকে বলেছিলাম যে কোলেস্টেরল কি করে না সেল মেমব্রেন যে ফ্লুইডিটি রয়েছে সেই ফ্লুইডিটিটাকে রিডিউস করে, বলেছিলাম, মনে আছে কিনা জানি না। বাইল অ্যাসিড রয়েছে, বাইল অ্যাসিড যেটাও একটা কোলেস্টেরল ডেরিভেটিভ, সিনথেসাইজড ফ্রম দ্য কোলেস্টেরল ইন দ্য লিভার, লিভারে তৈরি হয় বাইল অ্যাসিড, বাইল অ্যাসিড তৈরি হয়। ইট কিপস bile cholesterol in soluble state as micelle and promote digestion of lipid in the intestine, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন যে বলছে মাইসেলি বা কাইলোমাইক্রিন যে ফর্ম হয়, যেটার মাধ্যমে আমাদের তোমার যে ফ্যাট মলিকিউলস গুলো তারা কি করে না, তারা অ্যাবজর্ব হতে পারে, সেই কাজটা করে বাইল অ্যাসিড গুলো। প্রাইমারি বাইল অ্যাসিড হচ্ছে কোলিক অ্যাসিড এন্ড কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, চেনোডিঅক্সিকোলিক অ্যাসিড এবং কোলিক অ্যাসিড, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি বাইল অ্যাসিড। মনে রাখতে হবে টার্মগুলো, দুটো টার্ম মনে রাখতে হবে। সেকেন্ডারি বাইল অ্যাসিড, এটাও মনে রাখতে হবে, লিথোকোলিক অ্যাসিড এন্ড ডিঅক্সিকোলিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের বাইল অ্যাসিড, মনে রাখতে হবে। কিন্তু এই যে চারটে টার্ম রয়েছে মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে চারটে টার্ম। মাস্ট মনে রাখতে হবে। বাইল অ্যাসিড এগুলো ছবি দেওয়া রয়েছে, দরকার নেই। মাইসেলিক যে ফর্মটা হয়, মাইসেলিটা কি হয় না, জেনারেলি লিপিডস আর ইনসলিবল ওয়াটার প্রিডমিনেন্টলি অফ নন পোলার, যেহেতু হাইড্রোকার্বন গ্রুপ থাকে সেই কারণে এটা আমাদের যে লিপিড মলিকিউল ওয়াটার ইনসলিবল, তাকে সলিবল করার জন্য এই মাইসেলিক স্ট্রাকচার তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, বাইল সল্ট এন্ড টু আ লেসার এক্সটেন্ট কোলেস্টেরল কন্টেন্ট পোলার গ্রুপ, তাদের মধ্যে পোলার গ্রুপ থাকে যেগুলো বলেছি, এন্ড নন পোলার গ্রুপ থাকে, দুটোই থাকে। সাচ মলিকিউলস আর ডিসক্রাইবড অ্যাজ দ্য অ্যাম্পিপ্যাথিক, এবং তারা কি করে না ঘিরে নেয় একটা স্ট্রাকচার তৈরি করে, এখানে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে। তো দে বিকাম ওরিয়েন্টেড টু অয়েল, তারা ওরিয়েন্টেড টু অয়েল হয়ে যায়। ওয়াটার ইন্টারফেস উইথ পোলার গ্রুপ, তারা এই যে দেখো যে ফসফোলিপিড যদি মলিকিউল ভাবো, যে উপরের দিকে যেগুলো রয়েছে এগুলো সব কিনা হেড মলিকিউল, হেড, পোলার হেড, এগুলো ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কিন্তু ভেতরে যেখানে রয়েছে সব নন পোলার, এগুলো নন পোলার, আর এই দিকটা হচ্ছে পোলার। অ্যাকোয়াস সলিউশনের সাথে এরকম গোল 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 হয়ে যায়, গোল হয়ে গেলে কি হলো, ওয়াটারে সলিবল হয়ে গেল পুরো জিনিসটা। এরা একা একা ওয়াটারে ইনসলিবল ছিল, কিন্তু যখন এরা পুরো গোল করে দিল, বাইরে টোটালটা হয়ে গেল কিনা নন পোলার, সরি পোলার থাকলো, ভেতরটা টোটাল নন পোলার। পোলার মলিকিউল ওয়াটারে ডিজলভ হচ্ছে, বেশ সুন্দর ডিজলভ হয়ে অ্যাবজর্ব হয়ে যাবে আমাদের মাইক্রোভিলির মাধ্যমে, কোনো চাপ নেই। তো এটা হচ্ছে আমাদের মাইসেলি ফর্ম। বেসিক স্ট্রাকচার অফ বায়োলজিক্যাল মেমব্রেনস, বায়োলজিক্যাল মেমব্রেনও একটা মাইসেলি স্ট্রাকচার আমরা বলতে পারি। ফসফোলিপিড যে বাইলেয়ার, তার ভাবো সেখানে দুটো লেয়ার রয়েছে, এদিকে রয়েছে এরকম 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 রয়েছে, আবার এটাও সেই দেখো একটা ওয়ান টাইপ অফ মাইসেলি স্ট্রাকচার, আমাদের সেল মেমব্রেন। আচ্ছা, when a critical concentration of this lipid is present in an aqueous medium, they form micelle. Micelle further form liposome. It can also used for drug delivery. Micelle drug delivery ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইমালসিফিকেশনের মাধ্যমে এই জিনিসগুলো করা হয়। দরকার নেই কিন্তু মাইসেলি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো, মাইসেলি বা কাইলোমাইক্রন,
জিনিসগুলো একই, তারা লিপিড ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তো দিস ইজ অল অ্যাবাউট আমাদের কি বলা যায় লিপিড মলিকিউলস, লিপিডস এর এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখুন, যখন এখানে এখানে বলে দিই একটা ইনফরমেশন, টার্পিনের ইনফরমেশন একটু নিয়ে রাখবে। টার্পিনস আর লিপিড লাইক কার্বোহাইড্রেট। isoprene unit, isoprene unit, এই ইনফরমেশন গুলো তোমাদের অ্যাকচুয়ালি এ দেওয়া হয়, স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দেওয়া হয় যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই জিনিসগুলো দেওয়া হয়। এক্সাম্পল রাখবে, টার্পিনের এক্সাম্পল মেনথল, ক্যাম্ফর বা ক্যারোটিনয়েডস, এটা একটা কোমোলিপিড, ক্যারোটিনয়েড এটা হচ্ছে কোমোলিপিড। এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? চলো একটু পড়বে তোমরা জিনিসগুলোকে ভালো করে, বই পড়বে।